শেখ হাসিনার কোনো কিছু ভালো না। আপনাকে আস্তে আস্তে কোনো না কোনো পক্ষে গিয়ে ঝুঁকি নিতে হবে। আপনি সবার বন্ধু, কারো শত্রু না। এর চেয়ে স্টুপিড কোনো বাক্য ইতিহাসে ছিল না। আমি খুব খুশি হব শেখ হাসিনা যদি বাংলাদেশে শেষ পর্যন্ত ভারত ফেরত না দেয় এবং শেখ হাসিনা যদি ভারতে থেকে যায়। ভবিষ্যতে দালাল পাবে না, মানে এক দালাল শেখ হাসিনাকে যদি বাইরে পাঠিয়ে দেন, আবার বাংলাদেশে তো দিতেই পারে না, কারণ মূল বিষয় হলো যে আমাদের পার্টিকুলার বাংলাদেশ আমাদের কি সবাই একমত হওয়া দরকার আছে? আমরা কি একমত হতে পারবো? 70 সালে বলা হয়েছিল কলা গাছ দাঁড়ালে নৌকায় ভোট পেয়েছে। নৌকায় ভোট দেয় নাই কত পার্সেন্ট মানুষ জানেন? 26%। 74% নৌকা, মানে কলা গাছ নির্বাচিত হওয়ার যোগ্যও 1/4 of the people of this land didn't vote for vote. সেখানে ভোট দেয়নি। সো যে কথাটা বলতে চাইছি, আপনার সাথে আমি একমত যে আমরা বাংলাদেশ কোন কি হবে, কিন্তু পলিসিগত জায়গায় আমাদের ডিফারেন্স হবেই। ধরুন আমাকে কেউ যদি বলেন বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে, এই স্লোগানটা যিনি দিচ্ছেন তিনি দেশপ্রেমিক, বাংলাদেশ পন্থী, নিশ্চিতভাবেই বাংলাদেশের স্বার্থ চায়। উনি ভারতের আগ্রাসী জায়গা থেকে বেঁচে উঠতে চায়। কিন্তু আপনি এই স্লোগানটা কি দেয়া উচিত কিনা প্রসিডিউরাল জায়গায় এটা ডিবেট হবে। এমনকি বাংলাদেশ পন্থী মানুষ মনে করবেন হয়তো আমরা এই পর্যন্ত না যাওয়াটা ঠিক হবে। সম্পর্কটা ভারতকে ঠিক করতে হবে আমাদের। তাহলে বুঝতে পারছেন, আমি মনে করি আপনার সাথে আমি একমত। আসলে আমরা সবাই একই ছিলাম, শেখ হাসিনা ছাড়া আমরা সবাই একই ছিলাম, একই জায়গায় ছিলাম। পদ্ধতিগতভাবে আমরা হয়তো একটু ডিফারেন্ট ছিলাম। আর পন্থী বলেন, ধরেন নেপালের রাজনীতি, আপনি ওখানে দেখবেন ভারত পন্থী চায়না পন্থী আসলে তৈরি হয়েই আছে। এখন যেটা বুঝে বললাম, আপনি আইডিয়ালি চিন্তা করছেন, কিন্তু আমি যদি প্র্যাকটিক্যাল বা রিয়ালিস্ট ধরনের চিন্তা করি তাহলে আমরা বলবো এই পন্থী ব্যাপারটা না থাকবে। শ্রীলঙ্কায় পন্থী আছে, শ্রীলঙ্কার রানিল বিক্রমাসিংহে ভারতপন্থী, তার আগে যারা ছিলেন দুই ভাই, সেই দুই ভাই কিন্তু চায়না পন্থী ছিলেন। মালদ্বীপসে মানে অল্টারনেটিভ ওয়ে, তার আগে ইয়ামিন ছিলেন প্রেসিডেন্ট, উনিও চায়না পন্থী ছিলেন। মাঝখানে সোলি, উনি ইন্ডিয়া পন্থী। মামুন আব্দুল গাইয়ুম ছিলেন ইন্ডিয়া পন্থী। সো এই রকম পন্থী ব্যাপারটা সম্ভবত থাকবে, এটা মেনে নিয়েই আমাদের কাজ করতে হবে। পন্থী হলেও যাতে আমরা গোটা জায়গায় আমাদের ইন্টারেস্টটা এনশিওর করতে পারি। দ্যাট ইজ ইট। স্যার, ইন জেনারেল একটা পলিসি থাকা দরকার না? জি, ইন জেনারেল একটা পলিসি থাকা দরকার না যে সবাই এটা মানে ব্র্যাকেটের বাইরে শুধু আমাদের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ না, আমাদের সবাই শুরু করতে একটু মাইক্রোফোন না বলছিলাম যে শুধু সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ না যে সবার সাথে বন্ধু, সবার কারোর সাথে শত্রু নয়, শুধু সেটা না, আমাদের একটা ইন জেনারেল একটা পলিসি। সবার সাথে বন্ধু, কারোর সাথে শত্রু না, সম্ভব কি এটা? আমি লেখা আছে, হ্যাঁ আই নো, হ্যাঁ সম্ভব না। মানে আমাদের একটা ইন জেনারেল ভারতের প্রতি আমাদের কি হওয়া উচিত, সবগুলো দল মত নির্বিশেষে একটা ইন জেনারেল একটা থাকা দরকার না, যেটা হচ্ছে মানে সবাই সেটা অ্যাকচুয়ালি একটা কমন পলিসি। হ্যাঁ, একটা কমন পলিসি নিয়ে আসলে দীর্ঘদিন থেকে কথাবার্তা হয়েছে। আমাদের একটা ফর্মাল কমন পলিসি আমরা আমাদের নিজেদের মধ্যে করার চেষ্টা করব। আবারও বলছি, সেই কমন পলিসি সবাই এগ্রি করবে না, সবাই এগ্রি করবে না। ধরুন একটা উদাহরণ দিই, আমরা কেউ কেউ আছি এত বেশি ভারত বিরোধী যে ভারতকে আমরা যদি আমাদের বেনিফিট হয় যথেষ্ট একটা করিডোর দিলে অনেকেই করিডোর দিতেই চাইবে না, হতে পারে। তো তাহলে মোটা দাগে আমরা এটুকু যাতে হয় যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেটের মতো কাজ করি। এটা আসলে কিছু করার নেই। পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দল নির্বাচিত হয় যার পলিসি শিফটিং হিউজ। একটা উদাহরণ দিই আপনাদেরকে, ইউরোপের মাটিতে বসে একজন প্রেসিডেন্ট, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, নেটোর সদস্য, হাঙ্গেরির ভিক্টর অরবান, সিরিয়াসলি পুতিনপন্থী। দেখবেন পুতিনের প্রচুর পলিসি, তার বিরুদ্ধে নেওয়া বহু স্টেপ ইউরোপিয়ান ইউনিয়নে সে আটকে দেওয়ার চেষ্টা করছে। এটা হয়, ওই ভদ্র ওদের কিন্তু একটা ফরেন পলিসি আছে, কিন্তু যখন একটা ব্যক্তি আসেন, একটা দল আসে, তার যে ফিদেস পার্টি আছে সেটা অনেক প্রো রাশিয়ান। সো এই জিনিসগুলো রাখা যেতে পারে টেকনিক্যালি, এগুলো আসলে শেষ পর্যন্ত টিকে থাকে না। এটা আসলে এটাই রিয়ালিটি। আবারও বলছি, ওই যে আপনি যেটা বলছেন আমরা আইডিয়ালি কি হওয়া উচিত আর বাস্তবে কি ঘটে, এটা আসলে আমি যেহেতু এই স্কুল অফ থটের মানুষ, আমি মনে করি বাস্তবে যা ঘটে সেটা মেনে নিয়েই কাজ করা দরকার। এমন কোন পলিসি হওয়া উচিত না যেটা দেশের স্বার্থকে শেখ হাসিনার মতো ধ্বংস করে। এটা হলো পরবর্তী প্রশ্ন আগে দিতে। আচ্ছা, আমার আসলে দুটো ভাগ আছে। এক হচ্ছে যে চুক্তিগুলো হয়েছে শেখ হাসিনার আমলে, বিশেষ করে 2014 পরবর্তী
জি এই চুক্তি কোনটাই আমরা কিন্তু জনগণের জন্য ওপেন করা না। এইটা কি যতগুলো চুক্তি আছে সব ধরে ধরে এগুলোকে ওপেন করা উচিত নয়? এটা এক নম্বর। 2 নম্বর কোশ্চেন হচ্ছে দীর্ঘ 15 বছরে আমরা আমাদের আত্মমর্যাদার যে সংজ্ঞা এটা বোধহয় ভুলে বসে আছি। অনেক কিছু অভ্যাস হয়ে গেছে আমাদের, এবং এই অভ্যস্ততার কারণে হয়তো বা আমরা দেখতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে রিঅ্যাকশন গুলো হয়, অনেক সময় গা যাওয়ার ধরনের রিঅ্যাকশন হয়, কিন্তু গালি তো যথেষ্ট আসেই। কিন্তু আমি যখন ভিতরে চলতে থাকি যে আমি এটার বিরুদ্ধে আমিও গালি দিই, তো এই জায়গাটা আমাদের কাছে মনে হয়েছে যে আমি যে প্রপাগান্ডা মেশিনারি এত বেশি স্ট্রং হয়ে উঠেছিল এবং একচ্ছত্রভাবে, এবং ওই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এইটার জন্য আমরা কেউ প্রতিবাদ করতে ভয় পেতাম। এই জায়গাটা যে আত্মমর্যাদা ফিরে পাওয়া এবং সোশ্যাল মিডিয়া কিভাবে আমরা রিঅ্যাক্ট করব, এই জিনিসগুলো যেমন আমি একটা এক্সাম্পল দেখলাম যে এই শহীদ মিনারে ইসলামিক আন্দোলন দেশ গেল দেশ পাকিস্তান হয়ে এই ধরনের, এবং টিএসসি তে পাকিস্তানি কিছু স্টুডেন্ট আসছে কিছু ডোনেশন করার জন্য ফ্ল্যাগ রেসপন্স, সেখানে তারা কিছু টাকা ডোনেট করেছে। তো তারা তাদের আপনার ফ্ল্যাগ এবং বাংলাদেশি ফ্ল্যাগ নিয়ে একটা ছবি তুলেছে। এইটা হলো যে এটা কি হয়ে গেল বাংলাদেশে, এই ধরনের একটা ব্যাপার। এই যে ছোটখাটো সিম্পটম যে রেসপন্সে যায়, তো এই জায়গায় আমরা কিভাবে এটাকে ফাইট করব, এই দুইটা ধন্যবাদ। মানে আওয়ামী লীগের প্রপাগান্ডা আসছি, আওয়ামী লীগের প্রপাগান্ডা বেশি নিয়ে আচ্ছা, আওয়ামী লীগ তো অনেক ইউজ করেছে তাদের প্রপাগান্ডা, মানে আসলে কি বাজার পেয়েছে সেটা? মানে আওয়ামী লীগ যে ন্যারেটিভ মাঠে এনেছে সেটা আওয়ামী লীগেরও কি বিশ্বাস করতো? আমার একটা এক্সপেরিয়েন্স আছে, আমি বলি। আমি প্রচুর টিভি টক শো করেছি আওয়ামী লীগের লোকজনের সাথে, বড় বড় নেতা, এমপি, বিভিন্ন লোকজন। আমি দেখলাম তারা নিজেরাও আওয়ামী লীগের এই ন্যারেটিভ বিশ্বাস করে না, সত্যি করে না। তার আরেকটা প্রমাণ আছে, ধরো 14 তারিখের পর থেকে বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত আমি কোনো টিভি টক শোতে যেতে পারিনি। আমি 5 তারিখ 14 তারিখের পর 5 তারিখ গেছি টিভিতে। তো ওদের ন্যারেটিভ যদি এত স্ট্রংই হয়, আমাদেরকেও ডাকতো। যে মিস্টার মানিক তখন খুব যাচ্ছিলেন, ওনার উপরে যা হয়েছে কি হয়েছে সেটা হাসছেন হয়তো অনেকে, না আমি এটা সাপোর্ট করি না, সরি। আচ্ছা, আমি ওটা দিয়ে ঘাট মারবো, তো ওটা আচ্ছা ঠিক আছে। তো যেটা বলছিলাম, ওনাদের সাথে আমরা ফাইট করে ওনারা যদি জিততে পারতেন, জিততেন, দ্যাটস ফাইন। আমি আপনার প্রথম জায়গাটাতে খুব সিরিয়াসলি জোর দিতে চাই, সেটা হচ্ছে ভারতের সাথে যে চুক্তি এবং এমওইউর কোনো ভ্যালু নাই। এমওইউ আসলে এক ধরনের জেন্টলম্যান এগ্রিমেন্ট বলতে পারি, ওটা মুহূর্তে আমরা বেরিয়ে আসতে পারি, এবং আমরা ভালো হলেও প্রত্যেকটা এমওইউ বাদ দিয়ে যেতে হবে। প্রথম কথা, শেখ হাসিনা কোনো কিছু ভালো না, চোখ বন্ধ। কারণ এগ্রিমেন্টের মধ্যে লেখা থাকে প্রত্যেকটা এগ্রিমেন্টে এটাকে থেকে বের হওয়া যাবে না তা না, এটা থেকে বের হতে হলে কি কি করতে হবে, এক এক এগ্রিমেন্টের কন্ডিশন এক এক রকম। এবং আপনি যেটা বলছেন এটা আসলে পাবলিকলি দেখালে সবচেয়ে ভালো, বা তারা আমরা অন্তত রিলাই করি এই সরকারিগুলো দেখবেন, দেখে এগ্রিমেন্ট যেগুলো অসম, যেমন আদানির চুক্তি, আমাদের করিডোরের চুক্তি, কয়েকটা করিডোর তো আমরা দিতেই পারি না। আমরা এই মুহূর্তে চায়নার সাথে কোয়ার্সের কিছু করতে যাব না, কোনোভাবেই যাব। প্রসঙ্গে মনে পড়লো একটা জিনিস খেয়াল করেছেন, আমরা প্রত্যেকে আসলে ফরেন পলিসির ক্ষেত্রে এক ধরনের রিয়ালিস্ট। আমাদের সরকার কি এখন ভারতের সাথে অনেক শক্ত কথা বলছে, কিন্তু আমরা কি ভারতের কাশ্মীর নীতি নিয়ে ডক্টর ইউনূসের কথা বলছেন? আমরা আবার অনেকে কাশ্মীর নিয়ে অনেক কথা বলেছি সরকারের বাইরে বসে। আমরা কি চায়নার ওইখান নিয়ে ওই পরিমাণ কথা বলেছি? আমরা বলি না। এভাবেই যেটা বলছিলাম, আমরা এই চুক্তিগুলো সব বের করব, চুক্তিগুলো বের করে আমরা অবশ্যই যে এগ্রিমেন্ট আছে সেগুলোর কন্ডিশন মেনে অসম এগ্রিমেন্ট, যেমন ধরুন আদানি, আমি চোখ বন্ধ করে বলতে পারি আগামী 25 বছরের জন্য এটা একটা অত্যন্ত ডিজাস্টারাস চুক্তি হয়েছে, এটা থেকে কিছু ড্যামেজ দিয়ে হলেও আমাদের বেরিয়ে আসতে হবে, কোনো সন্দেহ নাই। করিডোর কতগুলো আছে সেগুলো থেকে আমাদের কতগুলো করিডোর আছে, এবং বাকিগুলো যদি রিনেগোশিয়েট করা যায় যে তারা এটার ক্ষেত্রে ট্যারিফ বাড়াবে, যদি রিনেগোশিয়েট করা যায় তাহলে হবে। আমি একটা উদাহরণ দিতে পারি, কিছুদিন আগে মালয়েশিয়াতে যখন মাহাথির মোহাম্মদ আবার ক্ষমতায় আসতেন, তিনি চায়নার সাথে অনেকগুলো প্রকল্প রিনেগোশিয়েট করেছেন, চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, কিন্তু খরচ কি হবে না হবে রিনেগোশিয়েট করা গেছে, এক্সাম্পল আছে। সো আমরা যদি শাহজাহান ওমর বলছেন হ্যাডাম, যদি হ্যাডাম থাকে, আমাদের এই সরকারের তো এখন হ্যাডাম আছে, আমরা বিশ্বাস করি। আমরা আছি তো, আমরা ইন্ডিয়াকে দেখে নেব নিশ্চয়ই। যাই হোক, তো আমরা
আরেকটা জিনিস, একটা সরকারের ওই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সরকার কখন পারে আসবে। আমি যখন মানুষ তার পেছনে থাকে। আমাদের বর্ডারে সকাল বিকাল মানুষ খুন করেছে, আমরা কিছু বলি না, আমাদের মন্ত্রী বলে ওখানে গরু ইয়ে করতে গেছে বলে গুলি হচ্ছে। অথচ নেপালে আপনাদের মনে আছে একবার, আমি সালটা ভুলে গেছি, ওরা একজন বর্ডার কিলিং এর পর নেপালিরা এমন রিঅ্যাক্ট করেছে, অজিত দোভাল এদের যে সিকিউরিটি অ্যাডভাইজার, তাকে ওখানে গিয়ে অ্যাপোলোজাইজ করে এটা ঠিক করতে হয়েছে। মজার ব্যাপার লক্ষণ দেখা যাচ্ছে, ঝর্ণা দাস বা একজনকে খুন করা হলো, ওনার মৃত্যুতে একটা টিম, তার মৃত্যুতে বাংলাদেশের স্টেটমেন্টটা পড়ে দেখবেন, ইট ওয়াজ সো স্ট্রং। সো আমরা যেহেতু মানুষের পেছনে আছি, মানুষরা সরকারের পেছনে আছে, আমি আশা করি আমাদের সরকার সেই সক্ষমতা নিয়ে দাঁড়াবে এবং আমরা এই চুক্তি যেগুলো বাজে আছে আমরা এগুলো ফেলে দেবো নিশ্চয়ই। আসসালামু আলাইকুম। আমি এখন একটু সময় নিব। আজকে আমি খুবই আপ্লুত। আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ার সময় অর্থনীতি বিভাগে অনেকদিন পর আছে জাহিদ ভাই কল্যাণে আজকে এসেছি। আমি ছিলাম স্বৈরাচারী বিরোধী আন্দোলনের জন্য রাজপথ চেষ্টা করতাম। আমার উত্তরসূরি যা করেছে কৃতজ্ঞতার শেষ নেই। আমি খুবই ব্যথিত এই কারণে, আমরা মনে করেছিলাম এসবের পতনের পর বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, কিন্তু আসেনি। আমি মনে করি বাংলাদেশের প্রধান সমস্যা গণতন্ত্রহীনতা। আজকে যদি সকলেই ঠিকভাবে ভোট দিতে পারে, নির্ভয়ে সকলে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোটে কারচুপি না হয়, এবং রাতের বেলা যদি নির্বাচন কমিশনে ম্যানিপুলেশন না হয়, তাহলে এই দেশ আবার জেগে উঠবে, জব হয়ে থাকবে। আমি চাচ্ছি এটাই যে বাংলাদেশের আমার প্রধান বিষয় হচ্ছে গণতন্ত্র। এটা কিভাবে আনতে পারি আমরা সঠিকভাবে 100% প্রিয় গণতন্ত্র। আমাদের প্রধান দৃষ্টিভঙ্গি থাকতে হবে এই জায়গায়, ঠিক আছে? তাহলে সব ঠিক হয়ে যাবে। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে লুক্সেমবার্গ এবং বেলজিয়ামের যে সমস্যা দিয়ে ওদের সীমান্তে বাংলাদেশের সমস্যা আছে। বাংলাদেশে কোথায় ইন্ডিয়াকে করিডোর দেওয়া বা বাংলাদেশ স্বাধীনতা গ্রহণ করার জন্য করিডোর দেওয়া রিস্কি হয়ে যাবে। আই থিঙ্ক সো। থ্যাংক ইউ জাহিদ। থ্যাংক ইউ। খেয়াল করি আমরা, আমি দাবি করি আমিও দেশপ্রেমী, আমি দাবি করি উনিও দেশপ্রেমী, কিন্তু আমরা এই যে প্রসিডিউরাল জায়গায় কিন্তু ভিন্ন হলাম, তাই না? কেন ভিন্ন হলাম? এভাবেই আসলে ফরেন পলিসি কাজ করে। আসছি আমি আপনার প্রশ্নের জবাবে। শি জিনপিং এর যে ডিপ্লোম্যাসির একটা টার্ম আছে, বোল ফর ইয়ার ডিপ্লোম্যাসি, এর আগে চায়না কিন্তু মাথা নিচু করে চুপচাপ করে চলতো তার পর্যন্ত, এরপরও এসে বলেন আমি পাল্টা কথা বলবো, ও যে কোনো জায়গায় অ্যাটাকিং কথা বলছে। ওই ইভেন সরকার চেঞ্জ করার সাথে যেটা কোনোদিন চায়নার রোলের মধ্যে ছিল না, পরে সেটা চলে আসলো, আসেনি? নেপালে আমি আমাদের সাবকন্টিনেন্টের কথা বলছি, যখন কেপি শর্মা ওলির সরকারের পতন হচ্ছিল, কারণ অন্য কমিউনিস্ট দুটো দলের দুটো ফ্র্যাকশন ছিল, মাধবরাও নেপালের একটা, আর একটা হলো পুষ্পকুমার দহল প্রচন্ডর একটা। ওরা সমর্থন সরিয়ে প্রচন্ড মূলত ভারত ইনফ্লুয়েন্স হয়ে সরকারটাকে পতন করছিল। তখন চায়না প্রকাশ্যে, আমাদের এখানকার ওয়েস্টের ডিপ্লোম্যাটরা যা করে, চায়নায় একজন অ্যাম্বাসেডর ছিলেন নেপালের, ফরগটন নেম, আপনারা সার্চ করে দেখবেন, উনি সুন্দরী মানুষ, না সেটা বিষয় না, উনি অনেক জায়গায় খুব মডেলদের মতো ফটোগ্রাফ তুলতেন, সেজন্য খুব বিখ্যাত ছিলেন। উনি সকাল বিকাল চেষ্টা করেছিলেন সরকারকে রাখতে। তার মানেটা হচ্ছে চায়নাই তার পলিসিগত জায়গায় কিন্তু পাল্টেছে। আমি কেন যেতাম বলে মনে করি, আমি আপনার সাথে এটা শতভাগ একমত, এটাকে কন্ডেম কন্টিনিউ করে যেতে হবে, কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্কের যে জায়গাটা আছে, সেই জায়গাটার মধ্যে সিরিয়াস ইকোনমিক রিলেশনশিপ আছে। আমরা ওটাকে এমন জায়গায় নামিয়ে নিতে পারবো না যেটা দিনের শেষে খুব ক্ষতিকর হয়ে যায়। আপনারা অনেকে হয়তো জানেন, রাশিয়ার তেল যে অল্টারনেটিভ ওয়েতে বিভিন্ন দেশে যাচ্ছে, এটা কি এক সেকেন্ড, এটা কি ইন্ডিয়া তো বটে, অল্টারনেটিভ ওয়ে ইউরোপেও ঢুকেছে, এটা কি চাইলে ঠেকানো যেত না? কি মনে করেন আপনি? ঠেকানো হয় নাই কেন? রাশিয়া যে পরিমাণ তেল সাপ্লাই করছে, সেটা যদি আপনি বাজার থেকে তুলে ফেলেন, অয়েলের বাজারটা সিরিয়াসলি ডিসরাপ্টেড হয়ে যাবে। সো আপনি এটা জেনে শুনে ইগনোর করার সঙ্গে ছাড় দিয়েছেন, আপনি চেঁচাচ্ছেন, আপনি যুদ্ধ করছেন। ইট হ্যাপেন্স। সো আমি মনে করি ইন্ডিয়ার সাথে বিশেষ করে আমাদের অনেকগুলো, শুধু কমোডিটিস না, আমাদের প্রচুর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জিনিসপত্র, আমাদের গার্মেন্টের বিরাট একটা অংশ ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্ট করি। সো ওই সম্পর্কগুলো আমাদের থাকতে হবে। বাট আমি আপনার সাথে একমত যে আমরা নতুন সরকার এসে এই ব্যাপারগুলো নিয়ে তাকে ডিল করা উচিত হবে, প্রশ্ন করা উচিত হবে, এগুলো নিয়ে কাজ করা উচিত হবে, আমি মনে করি।
আমি একজন ডাক্তার, আমি নাকান বলার ডাক্তার। আমার কোনো প্রশ্ন নাই, আমার একটা সাজেশন বা একটা প্রেডিকশন আছে। সেটা হলো বারবার তারা বলে থাকে যে বললেন অখণ্ড ভারতের স্বপ্ন দেখে তারা, অজিত দোভাল বলে বাংলাদেশিদেরকে তোমরা তারা পোকা। আপনি বলছেন যে তারা এখন আর্মি মার্চ করানোর জন্য তারা বলছে। আমি বলি বড়াইবাড়ি রৌমারীর সূর্যবীর্য আমাদের বিডিআর এর মধ্যে আছে, যদিও শেষ করে দিয়েছে, কিন্তু তারা আগে তাদের টয়লেট ঠিক করুক, তারপরে বাংলাদেশ কোনদিন তাদেরকে পরাস্ত করা যাবে না। আমি এই প্রসঙ্গে একটা জিনিস মিলিটারি ডিফারেন্স এর প্রসঙ্গে একমত, এবং এটা নিয়ে বলতে যখন আমরা 2018 সালে চায়না থেকে ইন্ডিয়া হলো গিয়ে মিয়ানমারকে তাদের অ্যান্টি সাবমেরিন অরবিটাল দিচ্ছে, তো এই সাবমেরিনও দিয়েছে। তো আমাদের যে 2030 ফোর্সেস গোল আছে, এই গোল থেকে আমরা ডিফারেন্স নিতে পারবো? আর আমরা যদি নিতে থাকি তাহলে ইন্ডিয়াকে এটা মেনে নেবে কিনা, এটা নিয়ে আপনার কি মতামত? এটা আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা দেখতে পাচ্ছি যে কি আরাকানে এখন অনেক মানে ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট, প্রো ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের নিচে মিয়ানমারে কিন্তু আরেকটা স্বাধীন রাষ্ট্রের মানে ইমার্জেন্স হতে পারে, তো সেক্ষেত্রে আমাদের রোল কি হওয়া উচিত এবং এটাকে আমরা কিভাবে দেখব? আমি এই ব্যাপারে একটু অ্যাড্রেস করেন, তারপর পরের প্রশ্নতে আসছি। স্যার আমার প্রশ্নটা ওনার সাথে রিলেটেড। এক সেকেন্ড, আচ্ছা ওনার তো নাকি রিলেটেড প্রশ্ন, আমি তোমারটা শুনি, আমি তারপর ভারতের জন্য শিলিগুড়ি যেভাবে রিস্কি সেই দিয়ে আমাদের ওই জায়গাটা দিয়ে কিভাবে রিস্কি করে, এবং দুই নম্বর প্রশ্ন হচ্ছে স্যার সেদিকে ওরা যেভাবে সাজিয়ে একটা বন্যা তৈরি করে দিয়েছে, তাতে মামলা করতে পারি ক্ষতিপূরণের জন্য। আচ্ছা আমি ভাইয়ের এই প্রশ্নটা একটু সবাই একটু শুনি, ওনার প্রশ্নটা আপনারা শুনেছেন নিশ্চয়ই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা যারা আগ্রহী about understanding international politics and geopolitics, আমি প্রত্যেককে একটা কথা একটু মানে হাত জোর করে অনুরোধ করব, আমাদেরকে ওয়ারফেয়ার বুঝতে হবে, যুদ্ধ যুদ্ধাস্ত্র বুঝতে হবে, কিভাবে কি কাজ করে সেটা বুঝতে হবে। নট নেসেসারিলি অনেক বেশি ওয়েপন থাকলে সেটা আপনাকে জেতাবে। আপনাদের মনে থাকার কথা, রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করে তখন তাদের বিশেষ করে তখনকার অন্তত সবচেয়ে তাদের যে লেটেস্ট ট্যাঙ্কস T-90, আমরা খেয়াল করবো যে আমেরিকার কতগুলো হ্যান্ডহেল্ড মিসাইল জ্যাভলিনের সামনে জাস্ট পুড়ে চলে গিয়েছিল। পরবর্তীতে খুবই শক্তিশালী দেশ না, দুর্বল দেশ আমরা বলবো অর্থনৈতিকভাবে, কিন্তু মিলিটারি তারা অনেক উন্নত হয়েছে। ইরানের ক্যামিকাজের ড্রোন গুলো কিভাবে কাজ করেছে, শাহিদ ড্রোনস কিভাবে কাজ করেছে আমরা দেখেছি। সুতরাং আমি আপনার সাথে যেটা বলবো, আমাদের ফোর্সেস গোল 2030 যেটা আছে, আমার অপিনিয়ন হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পৃথিবীর ওয়ারফেয়ার ফর এভার পাল্টে গেছে। সুতরাং আমার 2030 তে যেটা আছে বিশ্ব ফোর্সেস গোল, সেটাই এই যুদ্ধের আগে করা। আমি বিশ্বাস করি কোনোভাবেই এই প্রিভিয়াস যে আমাদের গোল করেছি, আমাদের ওয়ারফেয়ারে, আমাদের মিলিটারি হার্ডওয়্যারে আমরা যে প্ল্যান করেছি, সেটা কোনোটাই ঠিকঠাক মতো কাজ করবে না। একটা ছোট উদাহরণ দিই, এই যুদ্ধের আগ পর্যন্ত কিন্তু কমব্যাট ড্রোন খুবই বিখ্যাত ছিল। আমাদের মনে থাকার কথা যে বাইরাক্তার TB2 এটা ইউজ হয়েছে, ইউক্রেন করেছে, তার আগে আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধে দারুণ ডিসাইসিভ রোল প্লে করেছে। কিন্তু এই যুদ্ধে আমরা দেখলাম এই সব কমব্যাট ড্রোনের চাইতে কমব্যাট ড্রোন কি করছে, উড়ে যাচ্ছে, সে তার মিসাইল বা বোমা ফেলে আবার ফেরত আসছে, এটা এত দামি। রাদার আমরা চিন্তা করলাম কামেকাজের ড্রোন, যেটা হচ্ছে জাপানিজ যে কামেকাজের যে পাইলট ছিল তাদের নামে হয়েছে, ওটাও যাবে ও নিজেই গিয়ে পরে শেষ করবে। সো দেখুন এই অল্প দিনের মধ্যে যুদ্ধের শুরুতে আমরা দেখলাম যে কমব্যাট বাইরাক্তার খুব ভালো রোল প্লে করছে, কিন্তু আমরা পরে দেখলাম শাহিদ বা রাশিয়ার ল্যান্সেট ড্রোন আছে একটা, এগুলো আনবিলিভেবলি ভালো কাজ করছে। ল্যান্সেট দিয়ে আমেরিকা হাইমার্স আব্রাহামস ট্যাঙ্ককে ধ্বংস করা হচ্ছে। সো ফোর্সেস 2030 আমি মনে করি কোনোভাবেই এফেক্টিভ না। সারা পৃথিবীরই যুদ্ধের পরিকল্পনা পাল্টে দিয়েছে রাশিয়া ইউক্রেন ওয়ার, এটার উপরে ভিত্তি করে আমাদের মিলিটারি ডেটারেন্স হওয়া দরকার। নাম্বার 2 হচ্ছে মিয়ানমারে যে ঘটনা ঘটছে, মানে মিয়ানমারে খুবই জটিল একটা পরিস্থিতি। আপনারা যারা খেয়াল করবেন তারা দেখবেন
আমাদের বর্ডারে অন্তত যে দুটো প্রভিন্স আছে, আমাদের বর্ডারে আমরা somehow শুধু রাখাইন প্রভিন্সের কথা জানি, কিন্তু ওখানে চিন প্রভিন্সও আছে, যেটা ইভেন বর্ডারের এরিয়াতে হিসাব করলে আরো বেশি, রাখাইনের চেয়ে বেশি। এখন ওখানে সমস্যার জায়গাটা হচ্ছে চীন প্রভিন্সের একটা সংকট আছে। আপনারা খেয়াল করেছেন যে ওখানে কুকি চীন পিপল আছে। আমাদের এখানে একটা কুকি চীন মুভমেন্ট আছে, কেএনএফ বলে একটা মুভমেন্ট এখানে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। অ্যাবাউট 50টা জাতিগোষ্ঠীর একটা আমব্রেলা হচ্ছে কুকি চীন, যেটা একটা মাঝামাঝি জায়গায়, বাংলাদেশের কিছু অংশ, ইন্ডিয়ার কিছু অংশ এবং মিয়ানমারের কিছু অংশ। সুতরাং এখানে একটা নতুন ধরনের ইকুয়েশনের প্রবাবিলিটির কথা অনেকে বলছেন যে এরা সবাই খ্রিস্টান, এদের সবার মধ্যে এথনিক সিমিলারিটি আছে, সো এখানে একটা আলাদা স্টেট, একটা বাফার স্টেটের আলাপ, এই ধরনের কথাবার্তা আছে। এট দ্য সেম টাইম নতুন আরেকটা ডাইমেনশন তৈরি হয়েছে যে বিদ্রোহীরা যখন জেতার পথে আসছিল তখন চায়না সারপ্রাইজিংলি তারা তাদের জান্তাকে যেমন সাপোর্ট করছে, তারা এই রেবেলদেরকেও সাপোর্ট করা শুরু করছে। সো ডাইনামিক্স ইজ রিয়েলি ভেরি টাফ। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমাদের উচিত হবে, আমরা যদি একদম আমাদের ইমিডিয়েট ক্রাইসিসটার কথা বলি, যে আরাকানে যে গ্রুপটা এখন অনেক এগিয়ে আছে, আরাকান আর্মি, যারা রোহিঙ্গাদেরকে একটা জাতিগোষ্ঠী হিসাবে সমর্থন দেয়, তারা এগ্রি করে যে তাদের যদি এই জায়গায় তারা কন্ট্রোল নিতে পারে, তারা তাদেরকে ফিরিয়ে নেবে। তো আমাদের কাছে এটা খুব স্পষ্ট, আমাদের আসলে কোন দিকে যাওয়া দরকার। ফর্মালি না হলেও ইনফর্মালি আমার মনে হয় রেবেলদের সাথে আমাদের খুব ভালো যোগাযোগ থাকা দরকার, কারণ আমাদের এই সংকটগুলো তাদের সাথেই বেটার ডিল করা যাবে। ইটস মাই অপিনিয়ন। আমি সাদিয়া, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং টেক্সাস এ&এম কমার্স ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে আমি অ্যাডমিশন পেয়েছি। আমার যে কনসার্নটা সেটি হচ্ছে, আমি যেদিকে হচ্ছে বাংলাদেশ নতুন বাংলাদেশের উপর রূপান্তরিত হয়েছে সেদিকে ফরেন পলিসি নিয়ে কেমন হবে সেটা নিয়ে লেখালেখি করছি। ইনশাআল্লাহ সেটার কার্যক্রম শেষ হয়ে যাবে অতি দ্রুত। এবং আমি চাই আমাদের বাংলাদেশের যে আকাশ সীমা ইনকামটা ভারতে চলে যাচ্ছে সেটা যেন না যায়। দ্বিতীয়ত, আমি চাই আমাদের দেশে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করা হোক, সেটা আমাদের নীতির সাথে পুরোপুরি সম্পৃক্ত। সেখানে আমাদের যে দেশ স্বার্থ বিরোধী যে সকল চুক্তিগুলো হয় সেগুলো নিয়ে অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে, এবং রেফারেন্ডাম যদি না হয় প্রতিটি সরকার এসে বারবার চুক্তিগুলা আড়ালে জনগণকে ঠকিয়ে যাবে। সেজন্য আমি চাই এটি সংবিধানে অন্তর্ভুক্ত হোক এবং রেফারেন্ডামের আয়োজন হোক। যে চুক্তিটা দেশের স্বার্থের সাথে যাবে না সেটা সরাসরি বাতিল করা হোক, রিভিউ করা হোক। সেই বিষয়ে আমাদের সবাইকে ঐক্যের মাধ্যমে কাজ করতে হবে, জনগণকে সম্পৃক্ততা নিয়ে এসে স্টেক হোল্ডার বাড়াতে হবে, সরকারকে, প্রত্যেকটা সরকার সেখানে দায়বদ্ধ থাকতে হবে। সেখানে বিরোধী দলেরও অংশগ্রহণ আবশ্যিক বলে আমি মনে করি। থ্যাংক ইউ। আপনার সাজেশনের জন্য ধন্যবাদ। আমি ওনার একটা প্রশ্নের একটু জবাব দেওয়ার দরকার মনে করছি। উনি দুটো প্রশ্ন করেছেন। আমাদের ফেনী যে জায়গাটা আছে এটা চিকেন লেগের মতো খুবই ন্যারো, এই জায়গাটাকে যদি ক্রস করে ফেলা যায় আমাদের এই অপশনটা আলাদা হয়ে যেতে পারে। ইয়েস, এটা আমাদের জন্য একটা ভালনারেবল জায়গা, উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। কারণ আমি বলছি, আমি যখন কারোর প্রতি ডেটারেন্স দেখাবো, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাবো, সে কিন্তু পাল্টা ফেরত দিতে পারে। আমি সেভেন সেন্সারতে যদি ইনসার্জেন্সির জন্য অ্যাক্টিভলি স্টেপ নেই, সে খুব ইজিলি পারে যে সে এখানে, বিশেষ করে যে আমাদের ইনফ্যাক্ট একসময় যে শান্তি বাহিনী ছিল, ভারত পেট্রোলাইজ ছিল, সুতরাং তারা চেষ্টা করতেই পারে। আর বন্যার ব্যাপারে বলছি, আসলে বন্যার ব্যাপারে কিছু করার নেই, রাদার আমরা পানি কন্ট্রোল এবং আমাদের যে উজানে বাঁধ আছে সেগুলো কিছু ইন্টারন্যাশনাল প্যাক্টের মাধ্যমে চেষ্টা করতে পারি। কিন্তু সারপ্রাইজিংলি এটার জন্য যে এগ্রিমেন্ট হয়েছিল সেটা আমরা রাটিফাই করি না। তো আমাদের আগে সেটা করতে হবে, তারপর আমরা ইন্টারন্যাশনাল স্টেপ নিতে পারবো। জি স্যার, আসছি। আচ্ছা, এরপর আপনাকে শিওর আপনার আলোচনাগুলো আসলে অসাধারণ সুন্দর লাগে। তো এই আলোচনাটা আমি একটা জায়গায় স্পেসিফিকলি যেতে চাচ্ছি, সিগনিফিক্যান্ট, দ্যাট ইজ দ্য মিডিয়াম ইউনিটি ইন 2009। যে জায়গাটায় আমাদের দেশের 57 জন সেনা কর্মকর্তাকে সিম্পলি হত্যা করা হলো, এবং এর প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু গবেষণা আমি করেছি বা নিজেও করেছি। যেখানে it was like যে CIA report SC 7941/71, যেখানে এসেছিল ফ্রন্টিয়ার গার্ড উইল বি ডিসব্যান্ডেড। এই তথ্য এসেছিল এই কারণে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতের যে সামরিক সহায়তা পেয়েছিল সেটা ক্লজ ছিল, এই ক্লজে দেওয়া হবে। So since we got the independence in 1971, আমরা তো দাসত্বকে মেনে নিয়েছি, এবং যার কনসিকুয়েন্স আমরা দেখলাম মিডিয়া হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে। আমি কখনো এটাকে মিডিয়া বিদ্রোহ বলিনি, আজ পর্যন্ত হত্যাকাণ্ড, এবং কিন্তু এটা টোটালি ইন্টারেস্ট। আপনি কেন্দ্রকে যদি
ডিসক্রাইব করেন আপনার সঙ্গে এই বিষয়ে আমার হয়তো বিশদ আলোচনা হতে পারে নিশ্চয়ই আমি ন্যাশনাল ইন্টারন্যাশনালি অলমোস্ট 16টা আর্টিকেল জার্নালস থেকে এবং বেশ কিছু ক্লাসিফাইড টপিক থেকে জিনিসটাকে আমি নিয়ে এসেছি। তো এই জায়গাটায় আমার ফার্স্ট ইন্ডিকেটর জিনিসটা হচ্ছে এখানটায় আমরা সবাই কম বেশি জানি যে তাদের হস্তক্ষেপ আছে হস্তক্ষেপের বিরল প্রমাণ পাওয়া যায়। ইভেন ওই দিন যে প্লেনটা ছেড়ে গিয়েছিল এয়ারপোর্টের থেকে ঠিক 2টার সময় যেটা আনশিডিউলড এন্ড আনপ্ল্যান্ড ফ্লাইট ছিল সেটার কথা অনেকেই আমরা জানি এবং প্রণব মুখার্জি যে ভূমিকা ছিল সেটাও আমরা জানি। সো দ্য থিং ইজ যে এরকম একটা অবস্থায় পরবর্তীতে আবার প্রতিরক্ষা চুক্তির নামে যে চুক্তিগুলো করা হয়েছে to some extent এখানটায় significant আওয়াজ আসছে that there is some scope to intervene the Indian military in Bangladesh. By any chance they feel insecure by any consequences. So এই মুহূর্তে কি আমাদের সবার আগে এই জায়গাগুলোকে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যদি আমরা তাদের সম্পৃক্ততা পাই তাহলে সেক্ষেত্রে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্কটা চিকেন নেক ছেড়ে দিব না চিকেন নেক আটকাবো সেই রূপে যাবে না আমাদের প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব থাকবে সেটা নিয়ন্ত্রণের প্রথম উপযোগ হতে পারে কিনা। সেকেন্ডলি এটা হতে পারে কিনা যে প্রতিরক্ষা চুক্তিগুলোর মাধ্যমে আমরা সন্দেহ করছি বা আমরা চিন্তা করছি যে মিলিটারি ইন্টারভেনশন আসতে পারে বাংলাদেশে তাদের যে কোনো আপনি একটা রেফারেন্স দিয়েছেন যে ধর্মীয় বা ভাষাগত যে কোনো কিছু নিয়ে তারা ইনভাইট করতে পারে। সো ইনভাইটের স্কোপটা কতটুকু আছে জাস্টিফাই করার পরে আমরা ফরেন কনসেপ্টে কেন যাই না তা এখানে আপনার বক্তব্যটা একটু জানতে চাই। মানে আমাদের চুক্তি থাকায় একটু বলি আমরা কি জানি যে রাশিয়ার ইউক্রেন আক্রমণ না করার চুক্তি ছিল। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় তখন কয়েকটা দেশে তার নিউক্লিয়ার ওয়েপন ভাগ হয়ে যায় রাশিয়াতে ইউক্রেন এবং ইউক্রেন যদি তার ওয়েপন রাখতো তাহলে আমেরিকার আসার পর থার্ড হাইয়েস্ট নিউক্লিয়ার ওয়েপনের অধিকারী হতো ইউক্রেন। কিছু ছিল কাজাখস্তানে কিছু ছিল বেলারুশে এই কয়েকটা জায়গায় ইউক্রেনের নিউক্লিয়ার ওয়েপন সে ডিসম্যান্টল করবে তার শর্ত হিসেবে ছিল কোনোদিনও ইউক্রেন যদি অন্য কাউকে দিয়ে অ্যাটাক হয় তাহলে যারা ওই চুক্তির পার্ট ছিল আমেরিকা রাশিয়া সবাই তাকে সেভ করবে। দিনের শেষে হলো হচ্ছে এটা রাশিয়া নিজে তাকে ইনভাইট করেছে একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট বা চুক্তি শেষ পর্যন্ত আসলে সেভ করতে তাকে পারেনি। সুতরাং যে কথা বলছিলাম ভারতের সাথে আমাদের সোফার যেটা চুক্তি আছে আমি যতদূর জানি এই চুক্তি আসলে এখন আমাদের কোনো মিলিটারি হেল্পের প্যাক্ট নাই আমাদের কিছু মিলিটারি ইকুইপমেন্ট কেনার একটা চুক্তি আছে $50 কোটি একটা তারা দিয়েছিল দিয়ে কিছু ওয়েপন। কিন্তু যদি আমি মনে করি যে এরকম চুক্তি আছে বা চুক্তি রাখবো না এগুলো কোনোটাই ইনভেন্ট ঠেকিয়ে দেওয়ার মতো যথেষ্ট বিষয় না। এটা তথ্য আপনাকে দিই যেহেতু আপনি মিডিয়ার বিদ্রোহ নিয়ে অনেক কাজ করেছেন। বিখ্যাত সাংবাদিক অবিনাশ পালিওয়াল সাংবাদিক উনি প্রফেসর সোয়াসের প্রফেসর বাংলাদেশ নিয়ে লেখেন উনি ওনার একটা লেখায় দাবি করেছেন বিডিআর বিদ্রোহের সময় বাংলাদেশে প্যারাট্রুপার নামানোর সিদ্ধান্ত ভারত নিয়েছিল চুক্তি ছিল না বাট দে ডিসাইডেড সিন্স দে ফেল্ট ইটস নেসেসারি। সো আমি বারবার যে কথাটা বলতে চাইছি আপনাকে এখন শক্তি অর্জন করতে হবে আপনার ডেটারেন্স থাকতে হবে আপনি যদি এটা ঠেকাতে চান। চুক্তি করেও কিছু করা যাবে না আবার চুক্তি না করেও আপনার উপরে করা যাবে না ডিপেন্ড করবে আপনি আসলে কতটুকু আপনাকে সে কাউন্টে দিচ্ছে আপনি কতটুকু পারেন। চিকেন লেগের কথা বলে একটু বলি শি জিনপিং এর আগে বিশেষ করে দেং জিয়াওপিং আমরা যদি টাইমলাইনটা খেয়াল করি মাওয়ের পর দেং আসলেন দেন খুব ভেতর থেকে চেষ্টা করলেন অর্থনীতি থেকে পাল্টে ফেলার পলিসির ক্ষেত্রে বলতে তুমি তোমার শক্তি রাখ পর্যন্ত শব্দ করো। সো চীনও তখন তার বোলফারিয়ার ডিপ্লোম্যাসিটা করলো যখন তার সেই শক্তির জায়গাটা তৈরি হয়েছে। খেয়াল করি আজকে সাউথ চাইনা সি দিয়ে যদি কোনো নেভাল ওয়ারফেয়ার লাগে আমেরিকা উইল ফেস সিভিয়ার প্রবলেমস কারণ এই মুহূর্তে পৃথিবীতে আমেরিকার চাইতে বেশি শিপ আছে চায়নার যদিও তার টনেজ কম মানে তার শিপগুলো ছোট কিন্তু সংখ্যায় কিন্তু বেশি। তো চায়না তার এই আওয়াজটা এই হুমকিটা কখন দিতে শুরু করছে যখন তার শক্তিটা ওই জায়গায় গেছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের মিলিটারি ডিফারেন্স একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগ পর্যন্ত আমাদের আসলে রেটরিক্যাল ক্ষেত্রে একটু রেস্ট্রিকটিভ হওয়া উচিত একটু রক্ষণশীল হওয়া উচিত এটা আমার অপিনিয়ন। কিন্তু আমরা আমাদের বাকি সব ক্ষেত্রে কাজ করব না তা না উই শুড ডু দ্যাট। এটাও ওই যে বলছি পার্সপেক্টিভের ডিফারেন্স পয়েন্ট অফ ভিউ ডিফারেন্স ইউ মাইট বি ডিফারেন্ট। আচ্ছা আমার একটা প্রশ্ন আচ্ছা উনি অনেক কথা বলছিলেন জি স্যার আপনি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের রিঅ্যালাইনমেন্টের কথা বলছেন জি আমরা যতই এটা চিন্তা করি না কেন যে স্যার ভারতের যে চাণক্য নীতিটা ফলো করে এবং বাংলাদেশের যে বর্তমান পররাষ্ট্র নীতি আছে এটার স্যার রিঅ্যালাইনমেন্ট কিভাবে হবে এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার যে
আমাদের যে কোনো কিছু যে এগ্রিমেন্ট সাইন করা যা কিছুই হয় এটা জাতীয় সংসদে আগে আলোচনা হয় না, কোনো কিছু বা পরবর্তীতে এসেও এটা কোনো রেটিফিকেশন থাকে না। জাতীয় সংসদে আলোচনা তো গত 15 বছরে আমরা দেখেছি যাই চুক্তি হয়েছে, ইভেন স্যার আমাদের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটা অভিযোগ ক্ষেত্রেও এটা কোনো আলোচনা ছিল না। সেই ক্ষেত্রে স্যার আমাদের প্রতিবেশী মেয়েটা কি হওয়া উচিত স্যার? খুবই ভালো প্রশ্ন। মানে জাতীয় সংসদ আমি সরিয়ে রাখি, আমরা সংসদে যদি স্থাপন করা হতো কিছু আসতো যেত না, কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে ভারতের যে ফরেন পলিসি আছে সেটার সাথে আমরা কিভাবে অ্যাকোমোডেট করব। আমি এই 5 আগস্টের পর আমি অনেকগুলো বিশেষ করে বিদেশি পত্রিকার ইন্টারভিউ দিয়েছি, যেখানে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে যে তুমি কি মনে করো এই ঘটনার পর ভারত তার ফরেন পলিসি ঠিকঠাক করবে? তো আমি এভাবে জবাব দিতে না, আমি মনে করি না। তো বলতে যে কেন মনে করো না, তখন আমি বলতাম দে আর স্টুপিডস। এবং আমি বলছি কথাটা স্লিপ করে বলিনি, আমি আবার বলছি দে আর স্টুপিডস। একটা দেশ সাউথ এশিয়ায়, ক্যান ইউ নেম ওয়ান সিঙ্গেল কান্ট্রি যেটা ভারতের দিকে আছে? মোদির হিন্দু রেটরিক এত বেশি। নেপাল হিন্দু প্রধান দেশ ভারতের পর, পৃথিবীতে আর কোনো হিন্দু প্রধান দেশ নেই, তারা তার পক্ষে আছে? মালদ্বীপ কয়েকদিন আগে শুধুমাত্র ইন্ডিয়া আউট ক্যাম্পেইন দিয়ে একটা প্রেসিডেন্ট হয়ে গেল। সো আমার কাছে যেটা মনে হয় ওর কি করা উচিত আসলে এটা ও ডিসাইড করবে, একটা আসার জায়গা আছে। আমরা খেয়াল করেছি 5 আগস্টের পর শশী থারুর বাংলাদেশে যা যা হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলছে। আমার যেটা ভালো লেগেছে যে ভারতের অভ্যন্তরে এখন এই আলাপটা হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক রিয়ালাইন করতে হবে এবং এভাবে করতে হবে, দিনের শেষে ভারতকে করতে হবে। আপনি যেটা বলছেন ওর চাণক্য নীতি সোকল যেটা আছে, চাণক্য কিন্তু এভাবে করে না, আমরা বলি প্রচুর। চাণক্য নীতির মধ্যে প্রচুর আছে আপনাকে অ্যাকোমোডেটিভ হতে হবে। আপনি যখন একটা জায়গায় ঠিকমতো কাজ করতে পারছেন না, আপনাকে রিয়ালাইন করতে হবে। আমি বিশ্বাস করি আমরা যদি ঠিকঠাক দীর্ঘ সময় ধরে এভাবে থাকতে পারি আমাদের পলিসির ব্যাপারে, তাহলে রিয়ালাইন করতে হবে। কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ওদের যে প্রণব ভারবার এখন হাতে এরকম করে বসে, সামনের দিকে ঝুঁকে বসে, হয়েছে তো এটা বিকজ উই আর স্ট্রং। ওরা বন্যা আমাদের এখানে গেট খোলার কারণে হয় নাই, ব্লা 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 বলতে স্টেটমেন্ট দেয়, কারণ আমরা শক্ত ছিলাম বলে। সো আফটার সাম ইয়ার্স আমরা যদি মাথা উঁচু করে দাঁড়াই, ভারতকে রিয়ালাইজ করতে হবে বলে আমি বিশ্বাস করি, কারণ তারা স্বার্থের জায়গা আছে। আচ্ছা, এটা একটা সম্পূর্ণ প্রশ্ন, আমি এটা জবাব দেই। মানে রানীমা যেভাবে দিয়েছেন সেভাবে তার কেউ দেবে না। শপথ মানে আমি যদি ভারত হতাম, আমি একটা ছোট উদাহরণ দিই। ধরুন ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছে, প্রশাসনে ঘুষ টুস বন্ধ হয়ে গেছে। এখন যদি একটা ঘুষখোর কর্মচারী চিন্তা করতে পারে আমি তো ঘুষ পাবো না, আমি আর ইয়ে না করি, একটা প্র্যাকটিক্যাল বা প্র্যাগম্যাটিক ঘুষখোর চিন্তা করবে আমি তো ঘুষ টুস খেয়ে এতদিন অনেক বানিয়েছি, আমি এতদিন ভালোই ছিলাম, এবার আমি সোজা হয়েছে। এটা একটা চিন্তা। আপনি আসলে কখন এই কাজটা করেন? যখন আপনার অপশন থাকে। ধরুন আপনার অপশন নেই, বাংলাদেশে যে সরকারই আসবে, ধরুন সামনে ইউনূস না, সামনে যে সরকারই নির্বাচিত হয়ে আসবে, আপনি কি মনে করেন সে রানীমা হবে? নো ওয়ে। সো একটার পর একটা সরকার যদি আসতে থাকে যে কতটা কোর জায়গায় আমি নেগোশিয়েট করব না, আপনাকে লাইনে আসতে হবে। আপনি মালদ্বীপ থেকে সোলজাররা প্লেন নেবেন না, 2-4 দিন বললেন, কিন্তু তারপর আপনাকে যেতে হয়েছে এবং আপনি তারপরে তার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছেন। দ্যাটস ইম্পর্টেন্ট। আর একটা কথা বারবার বলছি, যতদিন এই সরকার যেই সরকারি ক্ষমতায় থাকুক, আমাদের স্বার্থের ব্যাপারে আমরা সরকারের পেছনে থাকবো। ওই স্ট্রেংথ যদি তারা দেখে, তাহলে তাদেরকে বলতে হবে। বিনা সিক্রি 3 জন মানুষের নাম বলছি, পিনাকা চক্রবর্তী এবং হর্ষবর্ধন শ্রীংলা। আমি বিশ্বাস করি তারা বেতনভুক্ত কর্মচারী রানীমা, আমি বিশ্বাস করি তারা যেভাবে কথা বলছে, আমি তারা এখনো বেতন পায় বলে আমি বিশ্বাস করি। সো তাদের পলিটিক্যাল পাত্তা দিচ্ছি। হ্যাঁ, চুক্তি বিষয়টা আমি যেগুলো দেখলাম আপনি যে কথাগুলো বলছেন, এগুলো সবগুলো কিন্তু রাষ্ট্রীয় শিক্ষা। এগুলো কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের জন্য কিছু বিষয়ের ব্যাপার নেই। আমার মনে হয় আপনার বলা উচিত আমাদের যে ভারতের সঙ্গে যে আপনি বলছেন আমাদের যে রিয়ালাইনমেন্টের কথা হতে, এখানে আমাদের ভূমিকা কি হতে পারে সাধারণ মানুষের? এটা খুবই আমরা তো ওদের সঙ্গে প্রতিনিয়ত ওদের সঙ্গে কথা বলতে পারি, আমরা সাধারণ মানুষকে। এবং আমরা ভারতের অনেক আমি দেখেছি অনেক কিছু ভালো মানুষ আছে,
আমরা তাদের বিয়েটা তো আমাদের মধ্যে আমরা আনতে পারি, যদি আমরা তাদের সাথে কথা বলতে পারি, বরং আমাদের সঙ্গে তারা কিভাবে কথা বলতে পারি, কিভাবে লাইন করতে পারি, এই ব্যাপারে আপনার প্রশ্নটা আমরা থ্যাংক ইউ। খুব ইম্পর্টেন্ট কথা আছে, একটু বলি যে আমাদের বিষয়টাই গুরুত্বপূর্ণ। আচ্ছা আমি শুনবো আপনারা, আমরা সরকারের কাছে পলিসি কিভাবে পাঠাতে পারি। আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমি একবার একজন উপদেষ্টার সাথে কথা বলছিলাম, আমি বললাম বন্যা নিয়ে তো আসলে ভারতের গেট খোলা টোলা এত বেশি ছিল না, এটা একটু বেশি হয়ে গেল। তো উনি উপদেষ্টা আমাকে বলছেন জনগণকে একটু চেঁচামেচি করতে দেন, ইট উইল হেল্প আস। তাহলে একটা রাষ্ট্রের পলিসি আসলে যদি ডেমোক্রেটিক সরকার হয়, শেখ হাসিনার প্রবলেম কি ছিল? আমি আপনি তো আসলে প্রজাও ছিলাম না, আমরা কৃতদাস ছিলাম। শেখ হাসিনা ছিল মোদির কৃতদাস আর আমরা শেখ হাসিনার কৃতদাস। তাহলে মোদির তুলনায় আমরা কি টার্মাইট? সে টার্মাইট বলছিল না, তাই তো আমরা শেখ হাসিনার কৃতদাস আর শেখ হাসিনা মোদির কৃতদাস। যখন এটা হবে যে জনগণ এই অপিনিয়ন ক্রমাগত দিতে থাকবে, একটা ডেমোক্রেটিক সরকার বা অন্তত যে সরকারটা জনগণের ম্যান্ডেট নিয়ে চলতে চায়, সে আপনার আমার কথা শুনতে পারে। আর আপনার সাথে একটা জায়গায় সিরিয়াসলি একমত, এই কথা আমি দীর্ঘদিন থেকে বলার চেষ্টা করছি এবং আমি আমার স্মল ক্যাপাসিটিতে আমি চেষ্টা করব যদি সম্ভব হয় ভারতের জনগণ, কারণ ভারতের জনগণ কিন্তু আসলে ওয়েল ইনফর্ম না, তারা তাদের মিডিয়া জেনারেটরি, তারা অর্ণব গোস্বামীর কথা শুনে, তারা রিপাবলিক বাংলা 5 আগস্টের পর না রিপাবলিক বাংলা চ্যানেলটা আমি চিনলাম, আমি এর আগে চিনি না। মানে এইভাবে কেউ নিউজ প্রেজেন্ট করতে পারে, আই ওয়াজ রিয়েলি সো সারপ্রাইজড। যে আগে আমরা রাতে ওষুধ বিক্রি করে একদম ওইভাবে যেটা বলছে ওরা এগুলো দিয়ে ফেল হয়। আমাদের উচিত হবে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমাদের একটা দুর্বলতার জায়গা আছে, আমরা কমিউনিকেট গিয়ে করতে পারি আর আমাদের ইংরেজি দুর্বল। বাংলাদেশ সম্পর্কে যদি আপনি জানতে চান, আপনি দেখবেন শুধুমাত্র কিছু ইংলিশ নিউজ পেপার আছে যদি ইংরেজিতে জানতে চান। বাংলাদেশে কি কোনো কেউ কমেন্টেটর আছে যে রেগুলারলি ইংরেজিতে কথা বলেন? আপনি কি কোনো কমেন্টেটর আছে আপনি দেখবেন যে মানুষটা রেগুলারলি বাংলাদেশের সিচুয়েশন নিয়ে ইংরেজিতে কথা বলে? আমি আপনাদেরকে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে ফাহাম আব্দুল সালাম। আপনারা খুব পছন্দ করেন তাকে, আমি জানি। তো ফাহাম ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ ভালো আছে, আমরা এই প্রথম দেখা হলো, এর আগে অনেকবার আমাদের কথা হয়েছে। ইন্ডিয়ানদেরকে টার্গেট করে আমি ফাহাম ভাইকে বলেছিলাম যে ইংলিশ ইজ এক্সেলেন্ট। আমি বলেছিলাম যে ফাহাম ভাই আপনি ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য টার্গেট করিও, যে তারা যে মিসইন্টারপ্রিটেড, মিসকমিউনিকেটেড অ্যাবাউট বাংলাদেশ, আপনি একটু বলেন। সো আমাদের এই জায়গাগুলোতে কাজ করতে হবে, সো দ্যাট আমরা তাদের কাছে রিচ করতে পারি। প্রশ্নটা হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে আমার একটা ভয় নেই, ভয়টা হচ্ছে আমাদের জাতিগতভাবে আমাদের কিছু এক্সপেরিয়েন্স আছে স্বাধীনতা হারিয়ে ফেলার, ঐক্য হারিয়ে ফেলার, এবং আমরা আমাদের যে প্রতিবেশীর সাথে কথা বলছি, আগে কথা বলছি, সেটা চাণক্যনীতি বলি, তার সার্ভার নীতি, তার পররাষ্ট্রনীতি যাই বলি না কেন, সেটা আমরা জানি যে ওয়েদার এনিমি অর স্লেভ এই টাইপের একটা আছে। আর কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা এই যে আপনি জানেন 2008 সালের যে আমরা যে প্রতারিত হয়েছিলাম ভোট দিয়ে, আমরা বুঝতে পারিনি, আমাদের কাছে মিথ্যাটা সত্য হয়ে আসে এবং সেটা যে মিথ্যা সেটা বুঝতে বুঝতে যে কাজ করতে এসেছিল তার কাজ করা হয়ে যায়। আমরা বিডিআর এর সময় দেখেছি, আমরা বুঝতে পারিনি। তো এরপর এই জেনারেশন অনেক স্মার্ট, বাট আমি মোটামুটি শিওর তারাও নতুন স্মার্টার কোনো ওয়ে নিয়ে আসবে এদেরকে প্রতারিত করার জন্য। আমাদের ওয়ে আউটটা কি হবে? আমাদের এই ইউনিটি ধরে রাখার জন্য একদম শেষ পর্যন্ত আমাদের লিভারেজ ধরে রাখার জন্য আমাদের কাছে কি হবে? আপনি ব্যাপার প্রশ্ন ভারত এখন ডিফিটেড হয়েছে এবং ভারতের মতো স্টেটের একটা প্রবলেম আছে, আর ওই স্টেটটা ভীষণ ইগোইস্টিক। ও চেয়েছিল আমাদের স্টেট বাড়িয়ে রাখতে এবং তারা আটালি ফেল করলো। সো সে তার এক ধরনের রিটালিয়েট করার চেষ্টা করবে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে কোনো না কোনো ফর্মে। তাই আমরা চাইছিলাম আমরা কি করতে পারি? আমরা আপাতত যেটা করতে পারি, আমরা আমাদের মধ্যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যা যা করেছে সেটা উল্টো করবো। শেখ হাসিনা কি করার চেষ্টা করেছিল? She tried to divide us. নানান রকম কতগুলো লাইন তৈরি করে সে চেয়েছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ, ওই পন্থী সেই পন্থী করে আমরা আমাদের ডিভাইডেশন গুলো যত কমিয়ে রাখা যায়। এবং আমরা খেয়াল করবো এই 5 তারিখের পর খুব বেশি দিন যায় নাই, মাত্র 1 মাস গেল। এই 1 মাসের মধ্যে আমরা নানান রকম ইস্যু এনে আমরা আমাদের মধ্যে আবার বিভেদ তৈরি করতে শুরু করেছি, নানান রকম কিছু। আচ্ছা, আমাদের চেষ্টা হওয়া উচিত হবে কতগুলো কোর জায়গা, ওই যে বলছিলাম যে আমরা আমাদের রাষ্ট্রের যে স্বার্থ, ভারতের ক্ষেত্রে আমাদের প্রসিডিউরাল জায়গাটা ঠিক থাকবে, এই জায়গাটা আমরা খেয়াল করি। আমরা কতটুকু বলবো, কি বলবো, কোন পদক্ষেপ নেব। কিন্তু ভারত আমাদের এখন পর্যন্ত অত্যন্ত নেগেটিভ দৃষ্টিতে দেখা রাষ্ট্র, আমরা এটা মানবো এবং ভারতের প্রতিটা পদক্ষেপ আমরা আমাদের জায়গায় কমব্যাট করবো। আমি আপনাকে আমার একটা ব্যক্তিগত উদাহরণ দিতে পারি। খুলনায়
একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বা উনি বেঁচে আছেন, একজন হিন্দু ভদ্রলোক, যিনি ভদ্রলোক বলবো কিনা জানি না, কিশোর বলা হচ্ছে না, কেউ বলছে তার বয়স বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছে। সেই অভিযোগে তাকে থানায় পিটানো হয়েছে, সম্ভবত তিনি মারা গেছেন। একটু খেয়াল করি আমরা রেটরিকটা কি করতে পারে তারা। একজন হিন্দু ধর্মীয় অপমাননার জন্য থানা কম্পাউন্ডে হত্যা করা হয়েছে বা বেদম পিটুনি দেওয়া হয়েছে, তিনি প্রায় মারা গেছেন, এই হচ্ছে পরিস্থিতি। আপনারা কি ঘটনাটা খেয়াল করেছেন? আচ্ছা, আমরা খেয়াল করি, আমার ইন্টারপ্রিটেশন আছে, আমি মনে করি এটা প্ল্যান। আমি মনে করি কারণ আমরা এখন মব খুব ইজিলি তৈরি করতে পারছি, সো ইজিলি মব তৈরি করে আমরা চেষ্টা করছি এরকম কিছু ঘটানো যেটা খুব ইজিলি আবার তারা চেষ্টা করবে করার জন্য, সেল করবে, এবং করা সম্ভব। হিন্দু ইসলাম নিয়ে কটূক্তি, তাকে পিটিয়ে মেরে ফেলা, কম্বিনেশনটা খেয়াল করো। তো যে কথাটা বলছিলাম যে আমরা যখন জিতে যাই, আমরা যাতে এই জিতে যাওয়ার পর মব তৈরি করাকে কেউ কেউ আমরা জাস্টিফাই করার চেষ্টা করছি। তো আমাদের এই জায়গাগুলো ভিজিল্যান্ট থাকা, তো ষড়যন্ত্রগুলো কিভাবে আসবে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে আছে। তো আমরা যদি ওই সতর্কতা, আমরা খেয়াল করবেন খুব পেটি কতগুলো ডিবেট নিয়ে অলরেডি মাঠে নেমে গেছে। জাতীয় সঙ্গীত কি হবে, কোনটা হবে হবে না, জাতীয় সঙ্গীত কথা বলা যাবে কি যাবে না, আমাদের এক মাসের মধ্যে আমরা কিন্তু এই ভিডিও নিয়ে ডিবেট তৈরি করা শুরু করেছি। আমাদের রেজার চেষ্টা করতে হবে ভারত তার পদক্ষেপ কোন জায়গা থেকে নিতে পারে। যে আপনার সাথে আমি একমত, সে ফিরে আসবেই কোনো না কোনো কিছু নিয়ে। আমরা যদি তার চেয়ে স্মার্ট হয়ে সবগুলো পদক্ষেপ না ফলো করি, তাহলে আমাদের জন্য বিপদ আছে। আমাদের এই সিড আউট কোনো ইস্যুতে না থেকে রেজার এইগুলোতে থাকেন বেটার। আমার নাম সারোয়ার জাহান, আমি একটা নলেজ আত্মকথা করি। তো আমি দুটো কোশ্চেন করব শর্টলি। একটি হলো ফরেন পলিসি নিয়ে, আর একটি হলো সাম্প্রদায়িকতা নিয়ে। ফরেন পলিসি নিয়ে আপনি বলেছেন বাংলাদেশে কোনো ফরেন পলিসি আদৌ ছিল না, এখনো নাই, কিন্তু এরশাদের সময় বলা হতো, এক ব্রিটিশ আমেরিকান সাংবাদিক বলেছিলেন যে এরশাদ যখন চায়নাতে যায় সোশ্যালিস্ট, ইন্ডিয়াতে যায় কোলাবোরেটর, রিয়াদে গেলে মুসলিম এবং আমেরিকাতে গেলে ডেমোক্রেট। এইটা হলো এরশাদের ফরেন পলিসি। কিন্তু সাম্প্রতিককালে আবার আরেকটা ফরেন পলিসি বেরিয়েছিল যে এক স্ত্রীর দুইটা স্বামী থাকতে পারে না, কিন্তু শেখ হাসিনা কিভাবে দুইটা চীন এবং ভারতকে কিভাবে একই সাথে সামলায়, এটার জন্য ওনাকে নোবেল দেওয়া উচিত। এটাও একটা ফরেন পলিসি ছিল। আমার সামনে এখন যে কোশ্চেনটা আসছে, ডক্টর ইউনুস আমেরিকা থেকে এসেছেন, উনি ওই ঘরানার লোক। রিয়েলিটি হলো যে ইন্ডিয়াকে একটু নরম করতে হলে আমাকে চায়নাকে লাগবে। এখন ডক্টর ইউনুস কিভাবে চায়না এবং আমেরিকাকে একই সাথে কন্ট্রোল করবেন, এইটা একটি কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হলো আমার ফেসবুকের থেকে আমার মাইনরিটি বন্ধুরা সমানে ব্লক করে চলে যাচ্ছে, কারণ আমি ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখি না, আমি সাম্রাজ্যবাদী স্টেট হিসেবে দেখি। আন্ডারস্ট্যান্ড? আমি সাম্রাজ্যবাদী স্টেট থেকে আমি যতই লিখছি কোনো লাইক নাই, ব্লক খাচ্ছি সমানে। তাইলে একটা গোষ্ঠী মানে এখনো সক্রিয় আছে, আবার শেখ হাসিনা আবার আসবে, আবার সেই সব আগের মতো করে সবকিছু চলবে। এই ব্যাপারে আপনার অপিনিয়ন চাচ্ছি, সেই সম্ভাবনা কতটুকু, এবং ইউনুস সাহেব এই দুইটা স্টেটকে আমেরিকা এবং দুই বিপরীতে চাই। আচ্ছা আমি আসছি। প্লিজ, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এসেছে যে এখন যেহেতু আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছি, কাজ করছি, ডক্টর ইউনুসকে ভাই ধরে নিচ্ছেন যে উনি আমেরিকার খুবই ইনফ্লুয়েন্স মানুষ, ইউএসতে থাকা মানুষ, উনি লিবারেল মানুষ, আবার এদিকে চায়নাকেও লাগবে। ফলে স্বাভাবিকভাবে আমরা শুরুতেই যে আলোচনা করেছি, আমেরিকা এবং চায়নার তো সামনের পৃথিবী আসলে শেপ করবে এই দুইটা দেশের কনফ্লিক্ট কতটুকু হবে, কোন জায়গায় গিয়ে পৌঁছাবে, ফর শিওর। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা মনে করছি যে আমেরিকা ইন্ডিয়াকেও কি খুব পছন্দ করে। আমি বারবার বলছি আমেরিকার সাথে ইন্ডিয়া একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে, কিন্তু আমরা খেয়াল করবো আমেরিকা তার দিক বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, একই ভাগ জড়িতে রাখছে না। আমরা যখন আমেরিকা কোয়াড করছে, কোয়াডে 4টা দেশ, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া। আমেরিকা আবার এর মধ্যেই দেখবেন অকাস বলে আরেকটা সামরিক জোট করেছে, 3টা দেশের আত্মক্ষণ নিয়ে, আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে তারা নিউক্লিয়ার পাওয়ার প্রপালশনের সাবমেরিন তৈরি করার প্রযুক্তি দিচ্ছে। ইটস দ্য সেকেন্ড কান্ট্রি আফটার ব্রিটেন। আমেরিকা তার প্রযুক্তি দিয়েছে কাকে? শুধু ব্রিটেনকে দিয়েছিল, এরপর অস্ট্রেলিয়াকে দিচ্ছে। সো এদিকে সে একটা অ্যালায়েন্স তৈরি করছে।
ভারত তার খুব বিশ্বস্ত এলাই এটা আমেরিকা মনে করে না, কারণ রিসেন্টলি আমরা দেখবো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় দা ওয়ে ইন্ডিয়া বিহেভ, এটা আমেরিকা আসলে সেই অর্থে খুব পছন্দ করেনি। শুধু সেটা নাই, যুদ্ধেরও আগে আপনাদের মনে থাকার কথা পৃথিবীর বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম বলা হয়, এখন পর্যন্ত ধারণা করা হয়, বাস্তবে এটা কি হবে সেটা ভিন্ন আলোচনা। রাশিয়ান S-400, আমেরিকার আইন ছিল কেউ যদি S-400 তার কোনো বন্ধু দেশকে তার বিরুদ্ধে স্যাংশন দিতে পারে। সারপ্রাইজিংলি নেটো দেশ টার্কি এটা কিনেছে, এমনকি ইন্ডিয়াও কিনেছে। সো এরকম নানা ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া আমেরিকার বিরুদ্ধে যাচ্ছে। সো আমি যেটা মনে করি বাংলাদেশের যদি যথেষ্ট পরিমাণ আমেরিকার ফুটপ্রিন্ট থাকে, সেটা চায়নাকে ছাড়াও ইন্ডিয়াকে কমব্যাট করতে পারবে, এটা আমি মনে করি। কারণ তাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আছে, দে ডোন্ট লাইক ইট। আপনি খেয়াল করবেন এই পতনের পরে ইন্ডিয়ার মিডিয়া, বিশেষ করে গদি মিডিয়া গুলো আছে যেগুলো, তারা প্রচন্ড ভাবে আমেরিকাকে ব্লেম করা শুরু করেছে। তারা ধরে নিয়েছে এটা আমেরিকা করছে, তাই করছে। সুতরাং ব্যালেন্সিং অন উইথ দ্যাট টাফ। চায়নার ক্ষেত্রে যেটা হলো স্ট্র্যাটেজিক প্রজেক্ট না দিয়ে আপনি যদি তার কিছু ডেভেলপমেন্ট প্রজেক্ট দেন, চায়নাকেও রিয়ালাইন করতে হবে। চায়নাকে বুঝতে হবে এটা শেখ হাসিনা না যে তার লুটের জন্য প্রজেক্ট নেবে, সেটা তাকে বুঝতে হবে। জি, এই জায়গায় যখন আমেরিকা সেন্ট মার্টিন বা এই জায়গায় যখন সে অকুপাই করবে, তখনই তো চায়নার সাথে আমাদের রিলেশন আছে। আমি বলি শুধু সেটাও না, এই যে আজকে রাখাইনের যে আরাকান আর্মির পক্ষে সে চলে গেল, কেন চলে গেল? কারণ সে দেখছে এটার কন্ট্রোল সে হারাচ্ছে, সুতরাং সে অন্য পক্ষটার সাথে আছে। এই জন্য বলছি আমাদের বর্ডারে এর মধ্যে আরো অনেক দীর্ঘ আলোচনা আছে, বার্মা অ্যাক্ট হয়েছে, এগুলোর সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আমাদের উপর এসে পড়বে। একটা কথা খুব ইম্পর্টেন্ট, আমি যেটা সবসময় বলি, আমাদের ঝুঁকি আসলে আছে। আপনি যদি দেশের স্বার্থ দেখতে চান, পৃথিবী যেভাবে শিফট হচ্ছে, একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারে যদি অ্যালাইনমেন্ট এখন হয়ে থাকা প্রসেস শুরু হয়, আপনাকে আস্তে আস্তে কোনো না কোনো পক্ষে গিয়ে ঝুঁকি নিতে হবে। আপনি সবার বন্ধু, কারো শত্রু না, এর চেয়ে স্টুপিড কোনো বাক্য ইতিহাসে ছিল না, এখন তো এর চেয়ে কোনো স্টুপিড কথা হতেই পারে। সো আপনাকে সচেতন হবে, and you have to choose some side. It's utterly impossible যে আপনি সবাইকে ম্যানেজ করবেন। ওই যে শেখ হাসিনার কথা বলছিলেন, উনি সবকিছু দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু আটকে গেলেন কোন জায়গায়? একই জিনিস চায়নার আশা, চায়না আর ইন্ডিয়া চাইছে বা চাইছে না। চায়না বলছে আমাকে মোংলা দিতে হবে, ইন্ডিয়া বলছে না এটাই আমাকে দিতে হবে। চায়না বলছে আমি তোমার তিস্তা দেব, আমি একটু চিকেন নেকের কাছে যেতে চাই, ওই গলাটা আমার পছন্দ, ইন্ডিয়া বলছে না এটা কোনোভাবেই চায়নাকে দেওয়া যাবে না। সো কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। এটা আসলে আপনি পেরে উঠবেন না, ইউ হ্যাভ টু ডিসাইড রাষ্ট্রের স্বার্থ দিয়ে যতটুকু করতে পারেন। সো আমার ফাইনাল জবাব যেটা, সেটা হচ্ছে আমাদের এখন কি হচ্ছে, এদিকে ইন্ডিয়াকে কিছু ছাড়, এদিকে চায়না, এদিকে আমেরিকা। আপনাকে আসলে প্র্যাগম্যাটিকলি ডিসাইড করতে হবে আপনি কাকে কতটুকু লেভারেজ বাকি দেবেন। আমার অপিনিয়ন হচ্ছে ইন্ডিয়াকে কমব্যাট করার জন্য চায়নাকে ডেকে আনা কি খুব ভালো হবে? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। পৃথিবীতে সবচেয়ে বেশি সিসি ক্যামেরা কোথায় আছে জানেন? মাথা পিছু কয়টা? মাথা পিছু হাফ। জনসংখ্যা হচ্ছে 1.5 কোটি, সিসি ক্যামেরার সংখ্যা 80 কোটি। চায়নাতে 80 কোটি সিসি ক্যামেরা আছে এবং অন্তত 10টা প্রসেসে চায়না মানুষকে সার্ভেইলেন্সে নিয়ে আসছে। ইরান যখন আমেরিকা চলে গেল, ইরানের সাথে ওর একটা 25 বছরের চুক্তি হয়েছে, যেখানে ইরানকে চায়না তার সার্ভেইলেন্স যে প্রযুক্তি আছে সেটা দিতে যাচ্ছে। মানে চায়নার ইনফ্লুয়েন্স আপনার মাটিতে যদি আপনি হতে দিতে থাকেন, আমরা যে জিনিসটা এখন এটা আপনি নাও চাইতে পারেন, আপনি চাইতে পারেন যে আমার গণতন্ত্রের দরকার নাই, আমি ভালো মতো খেয়ে পরে থাকলে ভালো হবে, আমি আবার ওটা চাই না। সো আমার কাছে মনে হয় চায়না তার দেশগুলোকে তার মতো করে ফেলার চেষ্টা করে। আমি আপনাদেরকে একটা সাজেশন দেই, আমাদের কাছের একটা দেশ, সেটা হচ্ছে কম্বোডিয়া, কিভাবে চায়নার ইনফ্লুয়েন্সে কোন জায়গায় পৌঁছে গেছে। বিশেষ করে একটা সিটি সিহানুকভিল, ওদের নরদম সিহানুকের নামে শহরটা, ওই শহরটা কিভাবে চায়না কবজায় গেছে এবং কি করছে চায়না, জাস্ট সি। সো চায়না উইল ক্রিয়েট প্রবলেমস। এখন আপনি যদি বলেন আমি কাউরে বুঝি না, আমি স্বাধীন সার্বভৌম, উত্তর হচ্ছে এরকম কোন ঘটনা পৃথিবীতে আর কোনোদিন ঘটবে না, অতীতেও ঘটে না। প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে আপনাকে, আসলে কাউকে না কাউকে কিছু লেভারেজ দিতে হবে। আমাদের সংকট কি ছিল? অনির্বাচিত একটা সরকার যে আসলে দেশের স্বার্থ দেখে না, যে টিকে থাকার জন্য সব চেষ্টা করছে। আমরা যদি একটা মানুষের ম্যান্ডেট পাওয়া সরকার থাকে ক্ষমতায়, সে বেটার বার্গেইন করতে পারবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে জিওপলিটিক্সের খেলার বাইরে আমরা কেউ কোনোদিন যেতে পারবো না। আমাদেরকে কোনো না কোনো দিক চুজ করতে হবে, এটা আমার মনে হয়। হ্যালো, আমার প্রশ্নটি এরকম
যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যেটা আমি অবজার্ভ করছি, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা এরকম যে আমাদের নিজেদের ভিতর বিভিন্ন একজন একজনকে খারাপ বলছে, ভালো বলছে, এতে করে থার্ড পার্টি অ্যাডভান্টেজ নিচ্ছে কিনা আমি আপনার থেকে এটা জানতে চাই। দুই এবং আমি যেহেতু কিছুটা আমলাতন্ত্রের সাথে জড়িত, সেখানে দেখছি আমি যারা প্রতিটি শেখ হাসিনা আমলাতন্ত্রের সাথে জড়িত ছিল তারা পুরস্কার দিয়ে তারা কোনো না কোনো মতে অ্যাডজাস্ট করে বর্তমান প্রশাসনের সাথে অ্যালাইন করে চলছে। এটা আমি মনে করি আমার জায়গা থেকে আমি বুঝতে পারছি, রিড করছি। ইট ইজ ভয়াবহ ফর আওয়ার নেক্সট। থ্যাংক ইউ। মানে আমি ওই একটা জায়গায় একটু বলি, সেটা হলো ডিভাইডেশন ইজ অলওয়েজ বেটার ফর আদার্স। মানে আমরা যদি নিজেদের মধ্যে বিভক্ত থাকি, অন্য দেশগুলো সেটা সুযোগ নেবে। ভারতের যে উদাহরণ আসলে আপনি দেখবেন, ওরা বিজেপি, ওরা কংগ্রেস, ওরা অনেক কিছু, কিন্তু ভারতের প্রশ্ন আসলে সামহাউ দে গেট ইউনাইটেড। আর একটা এক্সাম্পল দিই, রাশিয়া যে তেল কিনছে, ইন্ডিয়া যে তেল কিনছে রাশিয়া থেকে, এটা নিয়ে রাহুল গান্ধীকে জিজ্ঞেস করা হচ্ছিল তুমি এটাকে কিভাবে দেখো। তখন রাহুল গান্ধী পুরো একটা ওয়েস্টার্ন মিডিয়ার সাথে আমি দেখে খুব মজা পেয়েছিলাম। সে বলছে তুমি এটা শুনলে হয়তো পছন্দ করতে যে না আমি এটা সমর্থন করি না, কিন্তু উত্তর হচ্ছে না আমি এটা সমর্থন করি। সো বিজেপি একটা স্টেপ নিচ্ছে, যে স্টেপটা কংগ্রেসও সমর্থন করছে যখন সে মনে করছে তার স্টেটের জন্য এটা দরকার। সো ওই ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটা যদি আমরা ডিভাইডেশন থেকে দূরে থাকতে পারি, কারণ ডিভাইডেশন থাকলেই আসলে সুযোগ হবে কোনো না কোনো ফর্মে ইন্ডিয়া বা কেউ সুযোগ দেবে। সো উইল হ্যাভ টু। আর আপনি যে প্রশাসনের কথা বলেছেন, এটা একটু আমাদের এই কনটেক্সটের বাইরে, তারপর আমি মনে করি যে প্রশাসন রয়ে গেছে, এটাকে আমি আসলে নিজেও সমর্থন করি। আমার প্রশ্ন হচ্ছে যে হাসিনা সরকার মানে হাজারের উপরে ছাত্রজনতা হত্যা করে ভারত আশ্রয় নিয়েছে এবং সে পৃথিবীর কোন সুস্থ সভ্য দেশের আশ্রয় পাচ্ছে না, তাকে আশ্রয় দেওয়া হচ্ছে না। তো এই ক্ষেত্রে মানে যে ভারতের সাথে তো আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, তো ওই ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে কিনা? মানে সে যদি ভারতে বসে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ভারতের ক্ষেত্রে চ্যালেঞ্জটা মানে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে চ্যালেঞ্জ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে এই চ্যালেঞ্জটা কি হতে পারে? আচ্ছা, আপনাকে শুনলে হয়তো অবাক লাগবে, আমার না খুব ভালো লাগবে শেখ হাসিনা যদি বহু বছর ভারতে থাকেন। না, ধরুন উনি ভারতের রাজনৈতিক একত্রে যে জুলাই 15 পর সেপ্টেম্বরের 15 পর ওরা পাসপোর্ট তো বাতিল হয়েছে, 1.5 মাস শেষ হবে। আমি খুব খুশি হব শেখ হাসিনা যদি বাংলাদেশে শেষ পর্যন্ত ভারত ফেরত না দেয় এবং শেখ হাসিনা যদি ভারতে থেকে যায়। কেন? তাহলে এখানে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এবং অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টটা প্রতিষ্ঠিত হবে। এক, দুই হচ্ছে আপনি ভারতের সাথে যখন নেগোশিয়েট করতে থাকবেন, আমি ধরেন ভারতের সাথে নেগোশিয়েট করতে শুরুই করতাম, ভাই হাসিনা তো দিলেন তাকে ব্যাক ফুটে ফেলে দেয়া, প্রত্যেক আলোচনার শুরুতে কি ভাই কবে দিবেন, আপনি তাকে ব্যাক ফুটে রাখতে পারেন। ভারত এটা নিজে বিপদে আছে দিলে দুই, সে পারলে কোথাও না কোথাও দিয়ে আবার ঘাট ধরে পাঠাতে পারছে না, কারণ আপনি তো ভবিষ্যতে দালাল পাবেন না। মানে এক দালাল শেখ হাসিনাকে যদি বাইরে পাঠিয়ে দেন, আবার বাংলাদেশে তো দিতেই পারে না, কারণ শেখ হাসিনা তো খুবই ভিন্ডিক্টিভ। উনি একটা আজান দিয়ে বলবে যে ভারত বাংলাদেশে কি কি ঝামেলা করছে। সো ফরএভার সম্পর্ক শেষ। বিডিআর বিদ্রোহের সময় 18 সালে কিভাবে সিল মারতে বলতে কি করতে সব বলে দেবে। সো দে আর ইন গ্রেট ট্রাবল। ওদের জন্য একটা থার্ড দেশে পাঠিয়ে দেওয়া সবচেয়ে ভালো। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সে ভারতে থাকুক, আমরা ক্রমাগত ভারতকে এটা নিয়ে চাপ দিতে পারবো যতদিন থাকে। আমার কোশ্চেনটা ছিল যে আমরা যেহেতু আমাদের বেশিরভাগ মাইক্রোফোনটা কাছে ধরে কাছে আমাদের বেশিরভাগ সীমান্তে যেহেতু ভারতের অবস্থান আর একদিকে বঙ্গোপসাগর, এখন আমাদের ভবিষ্যতের খুবই সম্ভাবনা আছে ভারত হয়তো বা যদি আমাদেরকে ফিজিক্যালি অ্যাটাক করে বা ইনভেড করে। এখন আমাদের দূরে থাকতে হবে, মানে আমাদের দূরে থাকার জন্য আমাদেরকে এমন কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক করা হতে পারে যারা ভারতকে পেশা দিতে পারবে। আমি নিচ্ছি যে চীন বা পাকিস্তানের সাথে এমন একটা পরিস্থিতি তৈরি করে রাখা যে আমরা তাদের সাথে সামরিক চুক্তি করবো না, কিন্তু ভারতকে এটা জানাতে হবে যে তুমি যদি আমাকে অ্যাটাক করতে তাহলে আমি সাথে একটা সামরিক চুক্তি চলে যাবে। তুমি চমৎকার প্রশ্ন। আমার প্রাথমিক অপিনিয়ন হচ্ছে আমরা কারোর সাথে সামরিক চুক্তিতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে না, কিন্তু যে বারবার বলছি ভারতের সামনে মেসেজ থাকবে ভারতের অল আউট যে মিলিটারি পাওয়ার সেটাকে কমব্যাট করার মতো আমার খুব ভালো ডিফেন্স মেকানিজম আছে। আমাদের মিলিটারি, আমি শুরুতেই বলেছি আমি সিরিয়াসলি দ্বিমত করে সেসব সকল
সুশীলের সাথে যারা মিলিটারিকে শক্তিশালী করা নিয়ে প্রশ্ন, তারা আসলে দুনিয়ায় বোঝে না। তো আমাদের এটা যদি স্ট্রং থাকে তাহলেই আপাতত হবে। ডেফিনেটলি আমি বলছিলাম আমরা কোন একটা জায়গায় যাওয়ার পর আমরা ওই আওয়াজও দিতে পারবো, কারণ এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে কেন্দ্র করে আমরা ভারতের সাথে শুধু যেতে হবে না, আমরা ইভেন আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন করবো কিনা আলাপ আসতে পারে। এটা ভারতের জন্য কঠিন হবে বলা, কারণ ভারত নিজেও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পার্ট, চায়না ঠেকানোর জন্য। সো আমরা চাইলে কিন্তু ঢুকে যেতে পারি। সো আমরা এক ধরনের আমব্রেলা ভবিষ্যতে পেতেও পারি। সো আমরা একটু ধৈর্য ধরে কিন্তু প্রাথমিকভাবে আমাদের অন্তত মিলিটারিটাকে স্ট্রং করে, আর যে মিলিটারি সম্পর্কে যে অভিযোগ আছে যে দীর্ঘদিন ধরে তাদেরকে এক ধরনের স্লেভে পরিণত করার চেষ্টা হয়েছে, ওইটাকেও একটু রিকভার করা আছে। আমি বাংলাদেশ মিলিটারি এই কথা বলি, সেটা আমাদের বাংলাদেশ মিলিটারি ইজ টার্নিং লাইক পাকিস্তান মিলিটারি। অর্থাৎ পাকিস্তান মিলিটারি কিন্তু তার ব্যবসা থেকে বেশি নজর হয়ে গেছে, রাদার দেন এটা সবচেয়ে বড় corporate, biggest corporate of Pakistan. Yes. Even I know that 76% of the Pakistan business belong to Pakistan. Like পাকিস্তানের সবচেয়ে বেশি জমির মালিক পাকিস্তান মিলিটারি। হ্যাঁ, তো সুতরাং আমাদের বাংলাদেশ মিলিটারি এর কারণ হচ্ছে প্রথম স্টেপ নেওয়া উচিত যে তাদের কাজ হবে শুধুই মিলিটারাইজেশন, শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ এবং সামরিক শক্তি বৃদ্ধি করা in terms of the exercise, in terms of arms. আমি একমত একবার ফুললি একটা নাম্বার 1 আর নাম্বার 2 আমি একটা বিনয়ের সাথে একটা রিকোয়েস্ট করব ভবিষ্যতে যেটা আপনি আরো বক্তৃতা দেবেন যে যেই টপিকস নিয়ে আলোচনা করবেন প্রশ্ন আপনি ওই টপিকস উপরে দেবেন। অর্থাৎ আজকে শুধুমাত্র ফরেন পলিসি নট ডোমেস্টিক পলিসি। I don't know, but what is the because I think to তারপরে আমি আরো কিছু পয়েন্ট বলছি। প্রথম যে কথা বলেছিলেন চায়না ইস্যু, আমার কথা হচ্ছে যে হংকং কিন্তু ব্রিটিশ করা ছিল, কিন্তু দ্যাট হ্যাজ বিন এনগলফড বাই চায়না। তাহলে ওই ইতিহাস আমি সামনে রাখি, তাহলে আপনি মনে করেন তাইওয়ান চায়না এনগলফড পারে এখন তো দিব। আমি উত্তর দিচ্ছি, আমি এখন উত্তর দিচ্ছি। চায়না তাইওয়ান সম্পর্কে একটা কথা একটু বলি। আমি বিশ্বাস করি তাইওয়ান শান্তিপূর্ণভাবে চায়নার সাথে অ্যানেক্সড হবে না। কেন হবে না? এই মুহূর্তে যে দলটা ক্ষমতায় আছে সেই দলটা মূলত ইয়াংদের, এবং চায়নায় যারা প্রাচীন বয়স্ক লোক আছে তাদের মধ্যে কেউ কেউ চায়নার সাথে মিলে যাওয়ার অপিনিয়নে আছে। ভবিষ্যতে যে প্রজন্ম আসতে যাচ্ছে তারা মানবে না, এটা এক। দুই হচ্ছে চায়না অবশ্য বলে দিয়েছে যে তারা প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে। এখানে একটা ঝুঁকির জায়গা আছে। ঝুঁকি হচ্ছে আমি শি জিনপিংকে ব্যক্তিগতভাবে ঝুঁকিপূর্ণ মানুষ মনে করি, কারণ ওই ভদ্রলোকের মধ্যে শেখ হাসিনার মতো রোগ আছে, হিউব্রিস সিনড্রোম। উনি ওনার নিজকে গড মনে করছেন। একটা এক্সাম্পল দিতে পারি। চায়নায় এক ধরনের চেক এন্ড ব্যালেন্স ছিল। চেকটা কি ছিল আমরা চায়নার স্ট্রাকচারটা জানেন কিনা জানি না। চায়নাতে কিন্তু একটা পার্লামেন্ট আছে মোটা দাগে, পিপলস কংগ্রেস বলে। ওখানে আমরা অনেকেই হয়তো জানি না 8টা বিরোধী দল আছে, কাগজে কলমে, ইন্ডিপেন্ডেন্ট আছে, বিভিন্ন কমিটি থাকতে থাকতে পলিট ব্যুরো আছে, তারপর স্ট্যান্ডিং কমিটি অফ পলিট ব্যুরো। 7 জন মানুষের মধ্যে কিন্তু পাওয়ারের এক ধরনের ডিস্ট্রিবিউশন ছিল। এর মধ্যে যিনি চেয়ারম্যান তিনি হতেন আসলে প্রেসিডেন্ট। তো 7 জনের মধ্যে এক ধরনের চেক এন্ড ব্যালেন্স ছিল। শি জিনপিং সেই 7 জনের ব্যালেন্সিং স্ট্যান্ডিং কমিটি অফ পলিট ব্যুরোটাকে নষ্ট করে ফেলেছে। বিভিন্ন লোক নিয়ে এসেছে। সোকল দুর্নীতি বিরোধী লড়াইয়ের নামে আপনারা নাম শুনবেন হয়তো, বসি লাই বলে তার একজন চ্যালেঞ্জার ছিলেন, তাকে উনি জেলে টেলে নিয়ে অনেককে জেলে নিয়েছে। ফলে উনি একচ্ছত্র ক্ষমতায় আসেন। এক। দুই হলো চায়নার নিয়ম ছিল কোন প্রেসিডেন্ট 2 বারের বেশি থাকতে পারবে না। এটা দেগের পর শুরু হয়েছে। এই নিয়মটা মানা হলো উনি এসে কনস্টিটিউশনের মধ্যে এটাকে তুলে দিলেন। সো শি আজীবনের প্রেসিডেন্ট হয়ে যাবেন, দেয়ারস এ প্রবাবিলিটি। এবং শুধু সেটা না, মাও এবং দেগের পর কনস্টিটিউশনে তার কিছু বক্তব্যকে পার্ট করা হয়েছে। মানে উনি একদম শেখ হাসিনার মতো একজন মানুষ। এখন ঝুঁকিটা কোনটা? শি এর সম্ভবত একটা স্বপ্ন আছে, তিনি তাইওয়ানকে অ্যানেক্স করে যাবেন। এখন শি এর যে বয়স সেটা দেখে কিছু কিছু মিলিটারি স্পেশালিস্ট এক ধরনের একটা টাইমলাইন দিচ্ছে। সেটা হচ্ছে 2027 এর দিকে চায়না ইভেন মাইট ইনভেড তাইওয়ান বলছে। কিন্তু ঝামেলা হচ্ছে একটা আইল্যান্ড ইনভেড করা ইজ রিয়েলি ভেরি টাফ, ইটস অলমোস্ট ইম্পসিবল। এবং তাইওয়ানের যে ধরনের মিলিটারি ডেটারেন্স আছে এবং অনেক দীর্ঘ আলোচনা, এই যুদ্ধ যদি শুরু হয় এখানে জাপান যুদ্ধে জড়িয়ে যেতে পারে, ফিলিপিন্সের সাথে তো প্রায় যুদ্ধ অবস্থা চলছে। তো এই ধরনের পরিস্থিতি আছে। এখন আমার তাহলে বটম লাইন কি? আমি বলি যে যুদ্ধ করে নেওয়া ছাড়া তাইওয়ান ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে, আপনার সাথে আমি একমত, আপনি যখন হংকংকে অ্যানেক্স করেন 50 বছর আপনি হংকংকে তার মতো চলতে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি করেন নাই। সো একই রকম প্রবাবিলিটি তাইওয়ানের ওই ঘটনার পর তাইওয়ানের দিক থেকে ঝুঁকি আরো বেড়ে গেছে। যারা চাইছিল তারা এখন হংকংকেই সামনে আছে। সুতরাং শান্তিপূর্ণভাবে কোনো প্রবাবিলিটি আমি দেখি না।
নেক্সট প্রশ্ন হলো আরেকটা কথা একটু বলি, শুরুতেই বলেছিলাম তাইওয়ানকে শান্তিপূর্ণভাবে চীনের সাথে একত্র হতে আমেরিকা দেবে না। যদি ওরা ডিসাইডও করে আপনি দেখবেন এটা হতে পারছে না। নো। এরপর প্রশ্ন হচ্ছে আপনি গত প্রশ্ন আপনার চায়না আফ্রিকা সামিট হয়েছে, জি, আর যে সামিটে $50 বিলিয়ন চীন অলরেডি কমিট করেছে ফর আফ্রিকা। এটা নিয়ে আপনি হয় এখন কিছু লাইট শেপ করে অল্প পরে একটা ভিডিও করতে পারবেন। আচ্ছা, এটা আরেকটা গল্পে রাখিবন্ধন নিয়ে যে কথাটা হচ্ছিল, আবার গত সরকারের মন্ত্রীরা সব লেজে করে ফেলেছে রক্তে রাখিবন্ধন আমার স্বামী স্ত্রীর সম্পর্ক। ইসলাম ধর্মে যার সাথে রক্তের সম্পর্ক তার সাথে বিয়ের সম্পর্ক হয়, তো সেটা আমরা করে ফেলেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনার বিষয় আপনি হাইলাইট করেছেন, আমি মনে করি এটা আরেকটা অ্যাড করা উচিত। ইন্ডিয়া আমাকে যে ধরনের সাপ্রেস ক্রেডিট গুলো তৈরি হচ্ছে, আপনি জানেন যে বায়োলেটারাল ক্রেডিট হচ্ছে সাপ্রেস ক্রেডিট মোর ওয়ার্স, যদি ইন্ডিয়া কথা চাইনিজ কিন্তু ক্রেডিটগুলো ইন্ডিয়ান গুলো যেগুলো দিয়েছে এগুলো মোস্টলি রিলেটেড টু দ্য ইন্টারেস্ট হোয়ার দ্য কোরিডোর ইজ গোইং অর ট্রান্সশিপমেন্ট গোইং। সো এটা তো সেই এই কথাগুলো একটু হাইলাইটে আসা উচিত। আর আরেকটা হলো যে আমরা যে ধরেন আফগানিস্তানের কথা আপনিও একটা প্রসঙ্গ এসেছেন, কিন্তু ভালো যে কাজটা ওরা করে তালেবান গভর্নমেন্ট বা আমাদের সুশীলরাও কত সুশীল লিখেন না। সেফারিস্ট আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক একটা লেটেস্ট রিপোর্ট বা জুন পর্যন্ত জুলাইতে পাবলিশ হয়েছে, পৃথিবীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আফগানিস্তান ইজ ইন গ্রিন জোন। পৃথিবীতে 3টা দেশ, তার মধ্যে আফগানিস্তান গ্রিন জোনে আছে, আর বাংলাদেশ হচ্ছে 4টা থার্ড স্টেট। কিন্তু এই যে একটা ইসলামিক অর্থনীতি একটা দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে এবং গ্রিন জোনে আসতে পারে, সেটা আমরা হাইলাইট করা এবং নিশ্চয়ই বিএনপি জামাতের মতো বা রেডিক্যাল ইসলাম যারা বলে জঙ্গিরা বিশ্ব ব্যাংকে অর্থায়ন করে ঘুষ দিয়ে ওই রিপোর্ট লেখায় যে তারা গ্রিন করতে পেরেছে। আচ্ছা, লাস্ট একটা ইস্যু শুধু এই যে সাম্প্রতিক একটা বিষয়, এটাই লাস্ট আমি বলছি যে সাথে আমরা মনে হয় আপনি জানেন যে আমেরিকা বার্মা অ্যাক্ট বলে, ইউকে বার্মা বলে, এবং মায়ানমার চান্তা আরাকানের নাম চেঞ্জ করেছে ফ্রম দি আরাকান টু রাখাইন করেছে। তো আমরা কেন রাখাইনি করতে আরাকান এবং মায়ানমার করতে বার্মা বলে। আচ্ছা, থ্যাংক ইউ। মানে এটা কেন বার্মা বলে জানি সম্ভবত জানটা এসে অনেকগুলো চেঞ্জ করেছে। চেঞ্জ করার কারণে যেটা দাঁড়িয়েছে তারা ইয়াঙ্গুন বলে না, রেঙ্গুন বলে, বার্মা বলে, এই জাতটাকে যেহেতু তারা স্বীকৃতি দেয় না তাদের এই চেঞ্জ গুলো তারা ফলো করে না। সো আমরা করতে পারি বা করার যে খুব মেজর প্রবলেম হয়েছে তা না, আমি বরং মনে করি তারা এটাকে যদি স্বীকার করে, আজকে না হয় এই জায়গায় এসেছে, আমরা বহু বছর থেকে তার সাথে যদি এটা করে অন্তত সম্পর্ক তৈরির চেষ্টা করতাম সেটা ভালো হতো। আর আমেরিকা বা ব্রিটেনের মতো পাওয়ারফুল স্টেট ওকে যেভাবে ডিল করতে পারে আমাদের পক্ষে আসলে এটা এত ইজি হতো না, এবং আমাদের বর্ডার আছে। আচ্ছা, আসলে আসছি। আসসালামু আলাইকুম, আমি ইনামুল হক, সায়েন্স ফ্যাকাল্টি পরিসংখ্যান বিভাগের ছাত্র। আমার কথা হলো যে এই যে পররাষ্ট্রনীতির কারণে আমাদের পিছনেরা হত্যাকাণ্ড হয়েছে, তারপর জুডিশিয়াল সিস্টেমের কারণে বিচার বহির্ভূত অনেক হত্যাকাণ্ড হয়েছে, ইকোনমিক সিস্টেমের কারণে আমাদের এলিট তৈরি হয়, তারা আমাদের সম্পদগুলো কুক্ষিগত করে, আমাদের বেকারত্ব বাড়ায় দেয়। তো এই আমরা শুধু হাসিনার রিজিম এটা দেখতেছি এরকম না, আপনি যদি ৭২-এর পর থেকে দেখেন সব শাসকই একই স্ট্র্যাটেজি ফলো করে। তো এই সিস্টেমের অল্টারনেটিভ হিসেবে ইসলাম খেলাফত সিস্টেম হতে পারে কিনা, যেখানে তার ১৩০০ বছর ইতিহাস আপনি এখন শুনে পাবেন না, এবং কোন শাসকই তার নিজের দেশের সম্পদ অন্য দেশে নিয়ে যায় কুক্ষিগত করেন, বরং তারা নিজের দেশে তার বিলাসিতা করছে। তো তারা আমরা অল্টারনেটিভ হিসেবে খেলাফত বা ইসলামিক শরীয়ত সিস্টেমকে মানে চুজ করতে পারি। আমি ছোট্ট একটা জবাব দেই, এটা খুব লম্বা ডিবেটের ব্যাপার, আমি আমার অবস্থানটা একটু ব্যক্তিগতভাবে জানাই, খুব ছোট করে বলছি। আমি আসলে এই ডিবেটে আজকে ঢুকতে চাই না, চাইলে আমরা কোনো একদিন এই প্রসঙ্গে আলাপ করতে পারি। এটা আমি বলছি ইসলামিক শাসন। Isn't it very difficult to define Islam? Can you define Islam? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমরা এখানে মোটা জায়গায় সব সুন্নি মতাদর্শী মানুষ, ইসলামের যে ডেনোমিনেটর গুলো আছে তার মধ্যে আমরা কি কেউ কোনোদিন শিয়া কনসেপ্ট পড়ার চেষ্টা করেছি? কেউ? শিয়ারা কি মুসলিম? শিয়ারা কি মুসলিম? আমি হ্যাঁ এবং কিছু নাও দেখছি। আমি অনেক, এই যে খেয়াল করুন আমরা কিন্তু ডিভাইডেড।
শিয়ারা যে আমাদের সুন্নিদের 6টা আসছি প্লিজ, আমি অপিনিয়ন ব্যাখ্যা চাইছি না জি ইসলাম একটা সিস্টেম যেখানে না মানুষকে পরিচালিত করতে সক্ষম, যে শিয়া হইতে পারে সুন্নি হইতে পারে। আপনার আমার জবাবটা শুনলে আপনি বুঝবেন ভাই, আমার জবাবটা শুনলে আপনি বুঝবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি ইসলামের কোন একটা ফর্ম আপনি ফলো করেন এবং সেটা অনুযায়ী শাসন চাইছেন, তাই তো? না আমি শুরুতে কি বললাম? ইসলাম আপনার পয়েন্ট আছে, ক্যান ইউ ডিফাইন ইসলাম? প্রবলেমটা বুঝতে পারছেন? একটু আমি আমার বক্তব্যটা করি, না হয় বুঝে যাবেন আপনি। আচ্ছা, দরকার নেই। আপনি যখন ইসলাম নিয়ে বা যেগুলো, দিস ইজ দ্য প্রবলেম উইথ আইডেন্টিটি, আমরা বলছি, আপনি যখন বলছেন ঠিক আছে ইসলামী শাসন হবে, এই যে ইসলাম নিয়ে যখন আলোচনা শুরু করে আমাদের সমাজে দেখবেন, এই জন্য আমি মনে করি স্টেটের জায়গায় রিলিজিয়নকে সেপারেটেড হতে হবে, আমি মনে করি। খেয়াল করুন, আমরা তো একটা ধর্মীয় উগ্রবাদ বা ধর্মীয় ধরনের আলোচনা ভারতে দেখছি, হিন্দু আইডেন্টিটি নিয়ে। আপনি শিয়ারা সুন্নি, আচ্ছা আপনি সুন্নি বা আমরা সুন্নি, আপনি কোন মাযহাব? আপনি মাযহাব মানেন, আপনি তো মুসলমানই না, আছে না? লামাযহাবিরা বা সালাফিস্টরা আছেন, কে সঠিক কে ভুল আমি আলোচনা ঢুকছি না। আর একটা উদাহরণ দিই, ভদ্রলোকের নামে শেষে ফারুকি আছে, কি ফারুকি যেন চ্যানেল আই এর একজন, কি ফারুকি যেন আমরা বলছি ওরা কাফেলা বলে একটা প্রোগ্রাম দেখতাম, বিভিন্ন রকম মাজারে যেতেন, মাজারে গিয়ে ওনাকে তো জবাই করা হয়েছিল, তাই না? এবং কোন ইসলামিস্ট গ্রুপই জবাই করেছে, ওনার ছেলে করেছে। ও দ্যাটস গুড, আমি আগে পর্যন্ত যেটা, দ্যাটস ফাইন। না আমি এটুকু বলে শেষ করি, আচ্ছা এটুকু শেষ করছি। তো যেটা বলছিলাম, আপনি যখন ইসলামকে সামনে আনছেন তখন একটা নতুন ডিবেট তৈরি হয়ে যায়, হুইচ ভার্সন অফ ইসলাম শুড রুল। কারণ কোন একটা ভার্সনে আপনি যখন ওটাকে ভিত্তি করে একটা রাষ্ট্র পরিচালনার আইন বা অন্য কিছু তৈরি করবেন, সেটা নিয়ে আরেকটা জায়গায় ডিবেট শুরু হয়। আমরা এই ডিবেটগুলো আমাদের সোসাইটিতে দেখছি। এটাকে যখন আমরা কেন্দ্রীয় হিসেবে আনবো তখন প্রবলেম হবে। আর গণতন্ত্রের যে প্রবলেম আপনি আমার দেশে দেখাচ্ছেন, গণতন্ত্র আবার পৃথিবীতে খুব সুন্দর মতো কাজ করেছে, এরকম প্রচুর এক্সাম্পল আছে, প্রচুর এক্সাম্পল কাজ করেছে। হ্যাঁ নিশ্চয়ই ওই যে বলছি, আপনি সিস্টেমের কথা যেটা বলছেন, এটা আমার অপিনিয়ন বলছি, ইউ মাইট ডিসএগ্রি। এজন্য আমাদের সমাজে আমরা কি বলছি, প্রত্যেকে তার বক্তব্যগুলো নিয়ে আসবে। আপনি আপনার এই ক্যাম্পেইন নিয়ে যান, আপনি যে ভার্সনের ইসলাম দিয়ে যেভাবে শাসন ব্যবস্থা চান, ইউ শুড ক্যাম্পেইন ইন ফেভার অফ দ্যাট। তার সাথে যদি কারো দ্বিমত করে আপনি তাকে বোঝান, আমি এটাই বলতে চাইছি, আমি আমার অপিনিয়নের কথা বলি। হ্যাঁ আপনি ইসলাম এবং খেলাফত নিয়ে কথা বলতে পারেন, নিশ্চয়ই, অবশ্যই পারবেন, অবশ্যই 100% একমত। আমি কিন্তু এটা সিরিয়াসলি পক্ষে আছি, এই দিক থেকে সরে আসি। হ্যাঁ আমি বাংলাদেশের জিওপলিটিক্সকে সামনে রেখে জি আমাদের সরকার মানে কি ধরনের ফরেন পলিসি নিতে পারে বা নেওয়া উচিত, আর আমি একটু আমার ইমোশন শেয়ার করছি যে আমি ফেসবুকে যে ন্যারেটিভটা দেখতেছি যে কাওয়ালি বা আরবি গানের কারণে অনেকে বলছেন দেশ পাকিস্তান হয়ে গেছে। তো আমি বলতে চাই, আমরা তো হিন্দি গান শুনি, ইংলিশ গান শুনি, আমাদেরকে কেন ইউরোপিয়ান বা ভারত কেন বলা হয় না? আমি মনে করি আমাদের যে রেভলিউশন হয়েছে বা গণঅভ্যুত্থান হয়েছে, এটা প্রশ্ন হিসেবে আজকে আমরা বাংলাদেশের প্রতিবেশী নীতি নিয়ে যে আমরা আলোচনা করতে পারতেছি, যে কোনো ধরনের গান আমরা গাইতে পারতেছি, এটাই আমরা পাইছি। একদম তাই, আমি আপনার সাথে একমত। আমি উনি যে প্রসঙ্গটা করছে, আসলে এই কাজটা কে করছে, আমরা কিন্তু এই ন্যারেটিভটাই ফাইট করার চেষ্টা করছি। যখন এখানে কাওয়ালি হচ্ছে, যখন ক্যালিগ্রাফি লেখা হচ্ছে, ভারত বসে আছে এটাকে, কারণ ওরা প্রথম দিন থেকে ওরা এই ডিফিটটা নিতে পারছে না, সো এটাকে স্টিগমাটাইজ করার চেষ্টা করছে। তাত্ত্বিকভাবে বলছি, বাংলাদেশে যদি এই রেভলিউশনটা ইসলামিস্টরাই একমাত্র করে ফেলতো, রেভলিউশন তো হতোই, এটা তো তার ক্রেডিটের ব্যাপার। তালেবানরা আফগানিস্তানে করেছে, তো আমাদের কোনোদিন যদি ইসলামিস্টরা করবে। যে কথাটা বলছি, আমরা যে জায়গাটা চাই, একটা ডেমোক্রেসি মানে হচ্ছে এটা শুধুমাত্র কালচারাল জায়গায় না, রাজনীতিতেও কেউ যদি মনে করেন যে তিনি ইসলামিস্ট রাজনীতি করবেন, সেই রাইট তার আছে, তিনি সেটা নিয়ে প্রপাগেট করুন, ডিবেট করুন। আমাকে যেহেতু আমি বলছি আমি যে কোনো ধর্ম বা আইডেন্টিটি, আমি বাঙালি জাতীয়তাবাদের রাজনীতিও পছন্দ করি না, সো আমি কোনো আইডেন্টিটি পছন্দ করি না। এখন
আপনি যদি মনে করেন যে কোনো একদিন একটা ডিবেট আমরা বসবো, আলোচনা করবো, আপনি আমাকে কনভিন্স করবেন যে না ইসলামিক খেলাফত ইজ বেস্ট অপশন, আমরা আলোচনা করতে পারি। এই কথা সোসাইটিতে থাকতে হবে, এই রাইট থাকতে হবে। এই রাইট বলার জন্য বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে আমি সেটা মনে করি একেবারে। আচ্ছা আপনার কি মনে হয় না যে বিটিআর ম্যাসেঞ্জার নিয়ে আমরা যদি অ্যাডভান্স করি এবং এটাতে অবধারিত ভারত হয়ে যাবে, তখন কি মনে হয় না যে আমাদের ট্রেড আছে, সেক্ষেত্রে আমাদেরকে একটা কিউবা এবং ইরানের মতো যে প্রতিরক্ষা বাহিনী led by the students, আমরা কি মনে হয় না এরকম একটা থাকার নেসেসিটি আছে? বিকজ আমরা ট্রেড ফিল করছি যে প্রতিদিন আমরা এইভাবে একটা প্রেশার গ্রুপ হিসেবে দৌড়ে দৌড়ে এখানে ওখানে যাবো, এটা হলো খুব তার চেয়ে এটা ভালো হয় না যে আমরা একটা প্রতিরক্ষা বাহিনী করি, লাইক ইরানের মধ্যে আছে আইআরজিসি। আচ্ছা এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, একটু শুনুন। তারা যে কোনো সময় এই ধরনের ইয়ে করতে পারে, সেক্ষেত্রে আমাদের একটা অধ্যাপক মুস্তাক হোসেন খানের একটা কথা উনি বলতেছিলেন এইভাবে, আপনি কিভাবে ক্রিটিক করবেন, উনি বলছিলেন যে যত মুসলমানদেরকে হচ্ছে ভারত হজম করতে পারে না, ফলে তোমরা ভাইবো না যে সেমিনারে জি উনি এসেছিলেন দেশে, আপনারা ভাইবেন না যে ওরা ওইভাবে দখল করে নেবে। বাট ওয়ারেস আমরা দেখি যে এই পাপি ঘরের মতো এই বাংলা একটাও প্রজেক্টে যে কালচারাল দালালগুলো আছে, জয়া আসমান আছে বা আরো যে আব্দুল আবু সাইদ আছে, এরা আমাদের দুই বাংলা একটা মতো ভালো এই তো আর ফলে আমরা মনে করি ওই পর্যায়ে নিলে তারা আমাদেরকে ঠিকই আত্মসমর্পণ করবে এবং অখণ্ড ভারত পরিস্থিতিতে শিয়ার রিয়েলিটি। ফলে আমাদের একটা টেকনোলজি প্রতিরক্ষা বাহিনী এই ব্যাপারে আপনি একটা মন্তব্য করেন, ওই ক্রিটিক্যাল ব্যাপারে মন্তব্য করেন। আর আমরা চাই যে জাতীয় আমাদের মতো যারা মিলিটারি এক্সপার্ট আছে এক্স আর্মি, তার সঙ্গে আপনার একটা দ্বৈত এখানে একটা প্রোগ্রাম হোক লেড বাই আদর্শ, সেক্ষেত্রে আপনি ফুলফুল কিছু বের হয়ে আসবে। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথম কথাটা হচ্ছে আমাদের একটা বিপ্লবী, যখন আমাদের ইরানের কথা বলি, ইরানে আইআরজিসি আছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, এবং আপনারা জানেন সম্ভবত ইরানের মিলিটারির যে পাওয়ার আছে আসলে আইআরজিসির পাওয়ার অনেক বেশি। এটার অনেকগুলো উইং আছে। আমাদের মনে থাকার কথা কাসেম সুলাইমানি, যিনি আমেরিকার অ্যাটাকে মারা গেছেন, উনি আইআরজিসির যে ফরেন যে আছে সেটার পার্ট ছিলেন, সেটা চিফ ছিলেন। এখন আমাদের দেশে এরকম একটা বিপ্লবী বাহিনী দরকার আছে কিনা, সবার আগে একটা প্রশ্ন যদি করি, এটা নিয়ে খুব ডিবেট হচ্ছে, এটা নিয়ে আমার নিজের একটা অবস্থানও আছে। আমাদের কি বিপ্লব হয়েছে? বিপ্লব হয়েছে। আচ্ছা আমি আমার অপিনিয়নটা বলি, আমি শুনবো, আমি আমার অপিনিয়নটা আগে বলি। আমি এটাকে আসলে বিপ্লব মনে করি না। বিপ্লব মনে করি না কেন? খোলামেলা বলছি। এখন আমাদের তো অনেকের স্বপ্ন থাকতে পারে এটা বিপ্লব, আমরা দেখেন অনেকে আন্দোলনে নেমেছি, আমরা অনেক বয়ান দেওয়ার চেষ্টা করছি, এই করেছি আমি পেছনে, এই করে এভাবে সিস্টেম করেছি, এভাবে ব্যবস্থা করেছি, অনেক কিছু করছি। ধরুন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এবং স্পেসিফিকলি টপ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস তো কোটা মুভমেন্টে প্রথমে নামে নেয়, ওর বিসিএস এর নিয়ে ওর কোনো মাথা ব্যথাই ছিল না। নাম্বার 1, অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, শেখ হাসিনার এই যাবতীয় লুটপাটে ইনফ্লেশনে ওর ফ্যামিলিতে কোনোদিন খাওয়ার অভাব হয় নাই, ওর কাছে এটা কোনো টাকাই না যে প্রবলেম হয়েছে। নাম্বার 3, আপনি যদি শেখ হাসিনা বা রানীমাকে সমালোচনা করে কিছু না লেখেন, আপনার ভয়ের কি কিছু ছিল এই দেশে? আমার ভয় ছিল, কারণ আমি বহু বছর থেকে সরকারের বিরুদ্ধে কথাবার্তা লিখে গেছি। এদের আমি সরকার বলছি, শেখ হাসিনা বলি না। আমার 15 বছরের অভ্যাস। শেখ হাসিনা পালিয়েছে, তাও আমি এখনো শেখ হাসিনার জায়গায় সরকার বলি, এটা 15 বছরের অভ্যাস করেছি। আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তার নাম এড়িয়ে বললে ভালো হবে। তো ওর তো কোনো প্রবলেম ছিল না, তো ওর প্রথম দিকে কোটা মুভমেন্টে ছিল না, কিন্তু শেষেও নেমে আসলো একটা পর্যায়ে। এবং আর্গুমেন্ট ছিল এত মানুষ হত্যা করেছে, ওটার বিচার চাই। ওর কাছে আসলে কোটা বিসিএস কোনো ম্যাটার করে না। যে কথাটা বলছিলাম, বহু মানুষ এই মুভমেন্টে নেমেছে এক একজন এক এক কারণে। ইভেন আমাদের কোরে Islamic revolution in Iran 1979 was a revolution because it changed the whole social and political system of the country. সোভিয়েত ইউনিয়ন, কিউবা, সব জায়গায় রেভলিউশন হয়েছে। কেন? ইভেন ক্যাম্বোডিয়াতে
কারণ ওখানে পুরো সিস্টেমটা পাল্টে গেছে। আমরা কি চেয়েছি আসলে? আমরা কি বাংলাদেশের আপনি মানুষকে জিজ্ঞেস করেন শেখ হাসিনা নিয়ে খাপা কেন? ভোট দিতে পারি না ভাই, আমরা ভোট দিতে চাই ভাই, কথা বলতে পারি না, জিনিসের দাম বেশি, ঘুষ খায়, চাঁদাবাজি করে। শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকা কামাইছে, তাই না? তার মানে দেখেন আমরা এই এক্সিস্টিং সিস্টেমটার বাইরে কেউ যাই নাই। অভিযোগ ছিল শেখ হাসিনা এই এক্সিস্টিং সিস্টেমটাকে নষ্ট করছে, অ্যাডাল্টারেট করছে। আমরা এটাকে একটু বেটার চাই। এবং ফ্র্যাঙ্কলি বলি, আমার মনে দুর্নীতি আমরা মাইনে নিয়েছিলাম, আমি সরি এভাবে বলার জন্য। আমরা যারা বিসিএস দেওয়ার জন্য আন্দোলন করলাম তারা সবাই খুব সৎ চাকরি করতেন বলে মনে করি আমরা। বিসিএস কেন এত আকর্ষণীয় হইল আমি সবাইকে বলছি না। আপনি এখানে ক্ষমতা পান, টাকা পান, এবং টাকা এখন সোসাইটিতে প্রবলেমও নয়। আপনি আজকে বিসিএস এ জয়েন করলেন, কালকে ফ্ল্যাট কিনলেন, পরশু গাড়ি কিনলেন, মানুষ প্রশ্ন করে না। তো যে কথাটা আমরা বলছিলাম, আমাদের সোসাইটিতে ইভেন করাপশনের এক ধরনের অ্যাকসেপ্টেন্স আছে। একটা সচিব 50 কোটি টাকা খাইলে মনে আমাদের খারাপ লাগতো না, সমস্যা হচ্ছে এখন 5000 দিয়েছে। দ্যাটস দ্য প্রবলেম। আমাদের অভ্যুত্থানের কারণ হচ্ছে 5000 পাওয়া যাবে না, 50 টাকার মধ্যে আমি আছি। সো ফ্র্যাঙ্কলি স্পিকিং, আই বিলিভ ইটস নট আ রেভলিউশন। যদি রেভলিউশন না হয়ে থাকে তাহলে রেভলিউশনারি গার্ড ধরনের কোনো কিছুর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। এই যে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে লাঠিসোঁটা নিয়ে নেমে যাচ্ছে, আনসারদের বিরুদ্ধে নামলো কয়েকদিন আগে, যেটা নিয়ে আমি সরকারের একজন অ্যাডভাইজারকে খুব স্ট্রংলি, ওর সাথে আমার দেখা হলো, অনেকক্ষণ কথা হলো, আমি বললাম এটা একদমই ভালো দেখাচ্ছে না, উনি বলছেন আমাদের উপায় ছিল। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের কাউকে কোনো একটা স্ট্রাকচারের অধীনে এনে, দ্যাটস ইম্পর্টেন্ট। আমাদের কোনো কোঅর্ডিনেটর ঢাকা মেডিকেলে ঝামেলা হলে আছে, এইচএসসি ঝামেলা হলে আছে, উনি কোন ক্যাপাসিটিতে আছেন? এটা তো আসলে সিরিয়াস একটা প্রশ্ন। কেন উনি যাবেন? হুজ দ্যাট পারসন? সো আমাদের একটা স্ট্রাকচার কোন ফর্মে আনা, সেটা আইআরজিসি টাইপের কিছু না, কারণ আমি এটাকে রেভলিউশন মনে করি না। কিন্তু নিশ্চিতভাবে এই রেভলিউশনটা না, এই আপরাইজিংটাকে যার ফল আছে সেটাকে এনশিওর করার জন্য আমাদের মেজর ওভারহলিং অফ দা পুলিশ, বিজেপি আর মিলিটারি সেটা করতে হবে। আর অবশ্যই এই ছাত্রদেরকে নিয়ে আমরা কোন ফর্মে কোন একটা স্ট্রাকচার তৈরি করব যাতে তারা ভিজিল্যান্ট হিসেবে কাজ করতে পারে। ভিজিল্যান্ট হওয়া ইজ ইম্পর্টেন্ট আমি বলবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি শফিকুর রহমান। আগামী নির্বাচনে কোন একটা রাজনৈতিক দলের নির্বাচনী ম্যানিফেস্টোতে কোন তিনটা সিগনিফিক্যান্ট বা নতুন ঘোষণা থাকলে তাদেরকে আমরা আমাদের জন্য নিরাপদ, আমাদের জন্য ভালো বলে মনে করি? মানে সংক্ষিপ্ত করছি, তিনটা, কমপক্ষে তিনটা বা একটু বেশি হতে পারে। আমি সাধারণ মানুষ কি মনে করে, ভোট তো সাধারণ মানুষ দেয়, আর তার ম্যানিফেস্টোতে থাকাটাকেও মানুষ আসলে ইদানিং আর পাত্তা দেয় না। আপনার কি মনে হয় যে ম্যানিফেস্টো দেখে মানুষ ভোট দেয় দেশে? আমার মনে হয়। তবে একটা জিনিস মানুষ আগামীবার ভোটের ক্ষেত্রে হবে বলে আমি বিশ্বাস করি, মানুষ আগামীবার ভোট দিতে পারছে, এটাকে ছোট করে দেখার ব্যাপার নাই। যেই দেশগুলোতে মানুষের ভোট দেওয়ার সুযোগ নাই, ধরুন চায়নার কথা আবারও আসে, আমি যেহেতু চায়না নিয়ে আমার ক্রিটিক আছে, 150 বা 60 কোটি মানুষের দেশে চায়নার ভোটাধিকার কতজনের আছে জানেন? 7 কোটি, যারা চায়না কমিউনিস্ট পার্টির মেম্বার। শুধু তারাই, এটাও নাটকের ভোট, কিন্তু কাগজে কলমে 7 কোটি মানুষের ভোটে ধাপে ধাপে চায়নার নেতা নির্বাচিত হয়। বাকি মানুষ যে ভোট দিয়ে তার শাসক নির্ধারণ করতে পারে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি যদি সেটা করতে না পারেন আপনি সিটিজেনই না। চায়নায় কোনো সিটিজেন আছে বলে আমি বিশ্বাস করি না। এখন আপনি যদি বলেন ওখানে তো ও ভালো আছে, ধরুন সিঙ্গাপুর, চায়না সরিয়ে রাখে, সিঙ্গাপুরের তো লি কুয়ান ইউর সময় বিশেষ করে অসাধারণ ভালো ছিল মানুষ। সো হোয়াট? রাজাদের সময় ভালো থাকে না, আকবরের সময় মানুষ ভালো ছিল না, ডাজন্ট নেসেসারিলি মিন ওই সময় প্রজারা সব নাগরিক হয়ে উঠেছিল। সো আগামী নির্বাচনে যে কথাটা বলছি, মানুষ সম্ভবত এই সবটি পাত্তাই দেবে না, মানুষ ভোট দেওয়ার আনন্দে যাবে এবং তারা যেটা করবে হয়তো এটুকু দেখার চেষ্টা করবে শেখ হাসিনা কয়েকটা জায়গায় খুব মেজর প্রবলেম করেছে। সেটা হলো, আবারও বলছি, মত প্রকাশের স্বাধীনতার অভাব কে বোঝে? আমি যে কথা বলি, যে কথা বলে না, আর যে সরকারের পক্ষে কথা বলে, আলো আসবেই গ্রুপে, তো ওর তো কিছু আসে যায় না। সমস্যা আপনার আমার, কারণ আমরা শেখ হাসিনাকে সমালোচনা করার চেষ্টা করেছি, তার তথাকথিত উন্নয়নের বয়ানকে ভুল মনে করেছি। বেশিরভাগ সাধারণ মানুষ আসলে মত প্রকাশের স্বাধীনতার অভাব ফিল করে নাই। আমি খুব দুঃখিত ভাবে বলার জন্য, নানান রকম মানুষ ভীষণ রকম অত্যাচারের শিকার হয়েছে,
এটাও খুব বেশি মানুষের গায়ে লাগে নাই। যে পার্টিগুলো সরকারকে সমালোচনা করেছে, বিশেষ করে একটা সময় পর্যন্ত জামাত বিএনপি দুই পার্টি, এরপর বিএনপি যেভাবে অত্যাচারিত হয়েছে এভাবে কেয়ার করে নাই মানুষ। আসলে তার কি প্রবলেম হচ্ছে, এখন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তার চাকরি নাই, কারণ মানে ডলারের ক্রাইসিসের কারণে ইকোনমিকে সরকার মন্দার দিকে ঠেলে দিয়েছে। তার শিক্ষা ব্যবস্থা, তার ঘুষ, চাঁদাবাজি, কয়েকটা জায়গা যদি আপনি একটু ঠিকঠাক করেন, আমার মনে হয় ম্যানিফেস্টোতে যদি মানুষকে বিশ্বাস করাতে পারেন, মানুষ ভোট দেবে। তার চেয়ে জরুরি কথা, মানুষ দেখবে তার ক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা আছে কিনা। ধরুন কোন একটা দল অসাধারণ ম্যানিফেস্টো দিল এবং মানুষ কিছুটা বিশ্বাসও করলো সে ক্ষমতায় গেলে করবে, কিন্তু সে যদি দেখে এর ক্ষমতায় যাওয়ার ক্ষমতা নাই, তাহলে সেটাতেও লাভ নেই। আমি একটা কোশ্চেন করতে কোশ্চেন আপনার প্রথমে আমি যেটা বুঝতে পারছি করে আসছি, যদি কোশ্চেনগুলো আগে না থাকে তাহলে আপনি বলবেন। আপনারা ফার্স্ট অফ অল বলছেন যে কংগ্রেস এবং বিজেপি সেখানে যেই আসুক না কেন তারা কিন্তু আমাদের সাথে এইরকম ব্যবহার করে। এখন কথা হচ্ছে তারা কেন আমাদের সাথে এইরকম ব্যবহার করে, কারণ তাদের চেহারা চেঞ্জ হলো, কংগ্রেস আসুক বিজেপি আসুক, তাদের যে প্রিন্সিপাল যে জায়গাটা সেটা কিন্তু কোনো ধরনের চেঞ্জ হয় না। তার জন্য তাদের কাছ থেকে আমরা কিন্তু এরকম ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই। ঠিক একইভাবে বাংলাদেশে হাসিনা আসুক বা অন্য কোনো দল আসুক, কিন্তু আমাদের যে পরিস্থিতির যে জায়গাটা আছে সেখানে কিন্তু কোনো ধরনের চেঞ্জ আসে না। তার জন্য আমরা দেখতে পাই যে হাসিনা সরে যে অন্য কেউ আসলে কিন্তু মানুষের উপদেশে কিন্তু শেষ হয় না, এটা কিন্তু আগের মতো কিন্তু রয়ে না। একটা কোশ্চেন, পলিসি চেঞ্জ আমরা কিভাবে চেহারা চেঞ্জ করে আমরা আসলে এখানে সমস্যার সমাধান করতে পারি, এক নম্বর। আর দ্বিতীয় কোশ্চেন আমি যেটা বলতে চাই, দেখুন ডেমোক্রেসির ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের দল আছে। আপনি জানেন এখানে আওয়ামী লীগ আছে, এখানে বিএনপি আছে, হ্যাঁ, আদার্স এবং আপনার এখন সম্ভবত 51টি পার্টি কিন্তু নিবন্ধিত, 51টি গ্রুপে কিন্তু বিভক্ত। এই জন্য কিন্তু আমরা ডেমোক্রেসিকে নেগেটিভ পর্যায়ে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি না। ঠিক একইভাবে কমিউনিস্ট আমাদের একটা আইডিওলজি, ইসলাম একটা আইডিওলজি, ঠিক একইভাবে ইসলামের ভিত্তি কিন্তু বিভিন্ন দলে থাকতে পারে। এটা কিন্তু কোনো ধরনের সমস্যা না। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন যে ইসলামের ভিত্তিতে বিভিন্ন দল থাকে মানে এটা একটা ইসলামিক লেভেলস বা একটা ঘাটতি? আমাদের দ্বিতীয় কোশ্চেন। আর থার্ড একটা কোশ্চেন আমি বলতে চাই যে এখানে দেখুন আপনি বলতেছেন যে এখানে আমাদের সচিবালয় থেকে 50 কোটি টাকা মানে খায় এগুলো নেই, কিন্তু এই যে সিস্টেমটা আমরা রান দিচ্ছি, হ্যাঁ, এই সিস্টেমের ভিতরে আপনি জানেন এখানে দুর্নীতি দমন কমিশন আছে, কিন্তু সেই দুর্নীতি দমন কমিশনের মধ্যে কিন্তু দুর্নীতিগ্রস্ত তার কিন্তু বেড়ে আসছে। তাহলে আমরা এই বর্তমান সিস্টেমটাকে টিকিয়ে রেখে, হ্যাঁ, বর্তমান সিস্টেমটাকে টিকিয়ে রেখে আমরা কিভাবে বাংলাদেশ থেকে দুর্নীতিগুলো আমরা রোধ করতে পারবো? অর্থাৎ ঠিকঠাক থাকবে, অর্থাৎ ধরেন আগে যে দুর্নীতি করতো আওয়ামী লীগের সাইকেলে, এখন যদি দুর্নীতি করে অন্য একটা দলের সাইকেলে, তাহলে তো এখন মানুষজনের সমস্যা আসলে হয় না, অর্থাৎ খাওয়ার পার্টিটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই কম্পিটিশনগুলো ঠিকঠাক থাকছে, এইভাবে আমার সমস্যা হয়। ওকে, থ্যাংক ইউ। আমি একটু প্রথম পলিসির কথা বলি। ধরুন আমাদের একটা ফরেন পলিসি আমরা লিখতে পারি, কিন্তু আমরা ভারতে কেন যে দলই ক্ষমতায় থাকুক তারা রাষ্ট্রের স্বার্থে সরকারের সাথে থাকে, এটা একটা ব্যাখ্যা আমার কাছে এইরকম। ধরুন আপনি একটা খেলায় নামলেন, আপনি আপনি স্কুলে পরীক্ষা দিলেন, আপনি যদি পরীক্ষার সিস্টেমটা বিশ্বাস করেন যে আপনি যা লিখেছেন খাতাগুলো ঠিকঠাক মতো দেখা হয়েছে, আপনি পরীক্ষা সেকেন্ড হলেন, আপনি কিন্তু ফার্স্ট কে মেনে নেবেন। আমরা ফেয়ার খেলায় গেছি, ও ফার্স্ট হয়েছে মানে ও আমার চেয়ে ভালো লিখেছে। ফলে সিস্টেমটাকে যখন আপনি ওন করেন তখন ওই ফার্স্ট বয়কেও আপনি ওন করেন। আমি সেকেন্ড কিন্তু আমি ফার্স্ট বয়কে ওন করছি। ভারতে দীর্ঘকাল যেটা হয়েছে, ভারতের অন্তত নির্বাচনী প্রসেসটা ঠিকঠাক আছে। বিজেপি অনেক কিছু করবে কিন্তু দেখলাম আমরা তারা খারাপ করবে। ফলে যেটা হয়, ভারতে যেই ক্ষমতায় থাকুক অন্য দল তাকে তার সরকার হিসেবে মেনে নেয়। ফার্ম ভাইরা যে প্রোগ্রামে এসেছিলেন ঘটনাচক্রে, আমি ওখানে কিছুক্ষণ কথা বলেছিলাম, আমার কথাটা এরকম ছিল, সেখানে ছোট্ট একটা অংশ কোট করি। শেখ হাসিনার সময় যেহেতু নির্বাচন হলেও গায়ের জোরে ক্ষমতায় থেকেছে, ওই সময় আমরা বাংলাদেশ বা সরকার কিন্তু ওন করি না। কেন ওন করবো? শেখ হাসিনা কি আমার সরকার? তো শেখ হাসিনা যাই করুক, কাগজে কলমে বলছে যদি ভালো কিছু করাবে সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি ছিল। যখন একটা ডেমোক্রেটিক সিস্টেমটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, আমাদেরও কিন্তু ভারতের মতো অবস্থা হবে। যেই ক্ষমতায় আসুক, ধরুন আমি হেরে গেলাম, কিন্তু আমি মেনে নেবো আমি একটা ফেয়ার খেলা খেলেছিলাম, হেরে গেছি, ও জিতেছে, তো আমার সরকার, তাই আমি ওর সাথে কিছু পয়েন্টে অবশ্যই কোঅপারেট করবো। আর সিস্টেমের কথা যেটা বললেন, সিস্টেম আসলে পাল্টে ফেলা নিয়ে আমার বক্তব্য যেটা, সিস্টেম একেবারে আমূল পাল্টে ফেলার দরকার নেই, কারণ যে সিস্টেমটার মধ্যে আমরা আছি এই সিস্টেমটার মধ্যে থেকেও
আমাদের কাছে যথেষ্ট পরিমাণ উদাহরণ আছে একটা দেশ বাংলাদেশের থেকে ভালো আছে। আমরা নষ্ট করলাম কেন? কারণ আমরা আমাদের ইলেকট্রাল প্রসেসটা নষ্ট করেছি। ইলেকট্রাল প্রসেস যখন নষ্ট করেন তখন আপনার সব প্রতিষ্ঠানকে নষ্ট করতে হয়, এটাই নিয়ম। আপনি বিচার বিভাগ চলতে দেবেন না, কারণ শেখ হাসিনা চেয়েছে খালেদা জিয়াকে জেলের ভাত খাওয়াবো, সুতরাং আপনি কোর্টকে ইনফ্লুয়েন্স করেছেন। কিন্তু যদি ডেমোক্রেসি থাকতো আপনি এটা করতেন না। সো বাংলাদেশে যদি ভবিষ্যতে ডেমোক্রেটিক প্রসেসটা থাকে, এই সিস্টেম থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসবো এবং আমরা উপকার পাবো বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি। এখানে যোগ করে যে ভবিষ্যতে কোনো দল, তাত্ত্বিকভাবে ধরলাম বিএনপি ক্ষমতায় আসলো এবং তারা চাইলে তারা হাসিনার মতো করে জোর করে ক্ষমতায় থাকবে, আবার একই অবস্থা হবে। কিন্তু সে যদি মনে করে 5 বছর পর ইলেকশন দেব, থিংস উইল চেঞ্জ, আমি নিশ্চিত। হ্যাঁ, এই আমাদের আচ্ছা ঠিক আছে, আর 7টার বাজে বেজে গেছে, আমরা শেষ করবো। জি, আমরা যদি সামরিক বিষয়টাকে নিই, আমরা সামরিক দিক থেকে তো অন্যান্য অনেকগুলো দেশের সাথে আমরা সামরিকভাবে কাজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রতিবেশী নীতি তো অনেক বেশি রিচ করা যায়। যেমন আমরা জার্মানি থেকে সাবমেরিন কিনতে পারি, তারপরে বিমান কিনতে পারি, চায়না থেকে, ফ্রান্স থেকে, এইভাবে আমরা অনেকগুলো দেশের সাথে সম্পৃক্ত হতে পারি। এই বিষয়ে আপনার একটু মতামত। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যেই আমরা অসিলারিটি অনেক বেশি দায়িত্ব, এই দায়িত্ব তো আমাদের উপরে ছিল। আমরা তো দলগুলোকে ধর্মের আকারে নিয়ে আসি। ধরেন আমার দলটা যাই করুক না কেন, আমি ওই দলই করবো, আমাকে এই দল করতেই হবে, এই যে মানসিকতা, এইটা কতখানি নেই এই বিষয়টা। ধন্যবাদ। ওই মিলিটারি কর্পোরেশনের কথা বলছেন, এটা আমি আপনার সাথে একমত। আমরা যদি একটা ইন্ডিপেন্ডেন্ট মিলিটারি পলিসি, আমি এটা জেনে বলছি, বাংলাদেশের মিলিটারি পলিসিও আসলে ইন্ডিপেন্ডেন্ট ছিল না। আমরা কার কাছ থেকে কোন অস্ত্র কিনতে পারি সেটা নিয়েও ভারত বাংলা দিয়েছে বলে আমি জানি। একটা উদাহরণ দিই, বাংলাদেশ, আপনারা যারা যুদ্ধের একটু খোঁজ খবর রাখেন, আমেরিকার একটা হেলিকপ্টার গানশিপ খুব ফেমাস, অ্যাপাচে আমরা কিনতে চেয়েছিলাম, কিন্তু ভারত নাকি শেষ পর্যন্ত বাংলা দিয়েছিল বলে আমরা কিনতে পারিনি। সো আমরা যদি একটা ইন্ডিপেন্ডেন্ট পলিসি করি, আমাদের বিভিন্ন দেশ যেখান থেকে সুবিধা আমরা সেটা করতে পারবো এবং এতে কোঅপারেশন বাড়বে। তবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা একটা ব্যালেন্সিং এর জায়গা আছে, ওটা থেকে সেটা এনশিওর করা। আর দলের ক্ষেত্রে কেউ যদি ধর্মের মতো ন্যায়, আমাদের আসলে আপাতত আর কিছু করার নেই। এটাগুলো যেটা আছে, ওই যে বারবার বলছি, একটা ডেমোক্রেটিক প্রসেস থাকলে যেটা হয়, পাল্টা কথাগুলো শোনা যায়। ফলে যেটা হয় যে মানুষটা ধর্মের মতো করে কোনো দলকে বিশ্বাস করে, সে সেখান থেকে বেরিয়ে আসার প্রবৃত্তি হয়। আমরা এই মুহূর্তে কথা বলছি, প্রত্যেকে ডাক্তার কথা বলুন, তাতেই হয়তো শুনে এরপরে কি কথা থাকতে পারে কাদের কাছে দল, আমাদের কিছু করার নেই। আমি শেষ করবো, কিন্তু আমি একটু বলতে চাচ্ছি, একটু বলে ফেলি ভাই, আমারটা খুবই আমারটা কেমন রিলেটেড আমি বলবো যে ভাই, যদি হোয়াট ইফ যে আমরা যেহেতু আসলে উন্নয়নশীল দেশগুলো দাবিও করতেছি, কিন্তু আসলে অন্য এখনো আমরা মানে আমি বলবো গরিব একটা দেশ। আমরা যদি প্রতিবেশীদের সাথে যদি খুব বেশি যুদ্ধমুখী না হই, যদি আমরা নিজেদের ইনার যদি আমরা শক্তি বাড়াই, আমরা যদি ধরো ডেভেলপমেন্টে ভালো হই, আমাদের স্টুডেন্টরা খুব বেশি পারঙ্গম না, তারা যদি রিসার্চে চলে আসে, আমরা যদি কৃষি ভালো হয়, এভাবে করে যদি আমরা প্রতিবেশীর সাথে এগিয়ে যেতে পারি, শুধুমাত্র আমি সামরিকভাবে শক্তিশালী হব, আমার ইন্ডিয়াকে ঘটাইতে হবে, নেপালের মতো নেপালকে ঘটাইতে হবে, চীনকে ঘটাইতে হবে, রাশিয়াকে ঘটাইতে হবে, আমেরিকাকে ঘটাইতে হবে। আমরা যদি ঘটানোর নীতিটা একটু যদি রিজুম করতে চাই, যদি আমাদের সমস্যা না থাকে, আমরা যদি আমাদের ইন্টারনাল টিম যেটা সেইখানে যদি আমরা খুব ভালো করি, সেখান থেকে আমাদের আরো ভালো করার চান্স বেশি থাকে কিনা। থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, একটু ইন্টারেস্টিং একটা প্রশ্ন এবং ওনার একটা সাজেশন আছে যে আমি কিন্তু আমাদের দেশকে শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে ডেভেলপ করা, স্কিল করা বাদ দিয়ে বলছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা যদি ওই জায়গায় খুব স্কিল এবং ডেভেলপড হই, তারপরও কি আমরা এটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে কিনা? উত্তর হচ্ছে না। একটা উদাহরণ দিই, আপনি খুবই চমৎকার আছেন এখন মিয়ানমার, আমি ভারতকে এবার সরিয়ে রাখি, মিয়ানমারের ওয়ারের একটা স্পিল ওভার আমাদের দেশে হয়ে যেতে পারে না? সবকিছু আপনি সরিয়ে রাখুন, গায়ে পায়ে পা দিয়ে রোহিঙ্গাকে আপনার দেশে ঢুকিয়ে দিয়েছেন, ওর হেলিকপ্টার দফায় দফায় আমাদের এয়ার স্পেস লঙ্ঘন করেছে, ওর মর্টারের গোলা এসছে, ওর গুলিতে আমাদের দেশে মানুষ মারা গেছে। কোনো একদিন যদি সে আমাদের দেশে তার দেশের আরাকান আর্মি আছে বলে আমাদের কুতু পালনে ঢুকে পড়ে, কি করবে না? সো আপনার সাথে আমি একমত যে আমাদের ইন্টারনাল ইউনিটি, আমাদের স্কিল, আমাদের ইকোনমি সবকিছু খুবই জরুরি, কিন্তু একটা সিগনিফিক্যান্ট মিলিটারি ডেটারেন্স ছাড়া কোনোদিনও কোনোভাবে আসলে আপনি ঠিক থাকতে পারবেন না। এবং মজার ব্যাপার, ভারতে এই প্রশ্ন করা হচ্ছে যে আমাদের 2 লাখ মানুষের মিলিটারি কেন লাগবে, এইরকম প্রশ্ন তারা করছে। ও প্রশ্ন করছে দেখাই দিয়ে বুঝবেন যে আমাদের আসলে লাগবে বা আরো বেশি লাগবে।
আচ্ছা আমি লাস্ট প্রশ্ন আচ্ছা আমি শেষ করি অনেকটা শেষ। আচ্ছা আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম 90-91 ব্যাচের স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির এখানকারই। আমি প্রশ্ন আমার একটা রেটরিক চালু আছে যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের অর্থনীতি চলবে না, এরকম একটা বয়ান দেশে প্রচলিত আছে। ইভেন এটা সাধারণের মধ্যে না, এমনকি বড় বড় রাজনৈতিক দলগুলির মধ্যেও এই বয়ানটা চালু আছে। যার জন্য আমরা দেখছি যে শেখ হাসিনা যত অনিয়ম যাই কিছু করুক, ইন্ডিয়া তাদের ব্যাক করলো পেছন দিক দিয়ে। মূল বড় দল বিএনপিও সরাসরি বিরোধিতা করে নাই, কারণ ইন্ডিয়া যাতে নাকচ না হয়। এই জন্য জামাত তো আগে থেকেই ছিল, ইদানিং জামাতও শুরু করছে ইন্ডিয়াকে তোষণ নীতি। এটা একটা বিষয়। এই বিষয়ে প্রশ্নটা আমি করার আগে একটু বলে নেই, ডক্টর ইউনূস 2 দিন এখানে দায়িত্ব নেওয়ার 2 দিন আগেই যে ইন্ডিয়ান হিন্দুকে যে এটা দিল, ইন্টারভিউতে দিল, সেখানে সে স্পষ্ট বলে দিয়েছে যে বাংলাদেশে যদি কোনো অস্থিরতার সৃষ্টি হয়, তোমার 7 সিস্টার পশ্চিমবঙ্গ মায়ানমারও অস্থির হয়ে যাবে। এটা এই যে ওনার যে ব্যাকবোন সোজা করে যে কথাটা বলা, এটা আমরা দেখিনি। তারপরে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকতা। আমি একটু বলি ধারাবাহিকতা, যেমন এই যে আমাদের বন্যার মধ্যে যে এটা হলো, আমাদের দিক থেকে যে প্রতিবাদটা হলো, ওরা সাথে সাথে এসে আমাদেরকে ই করলো, মানে কি বললো, আমাদেরকে বুঝাইলো যে আমরা ইচ্ছা করে করি নাই। মানে এই যে ওদের যে একটা নতজানু নীতি আমাদের প্রতিবাদের বিরুদ্ধে, এটা খেলা দেখা যাচ্ছে আর কি। তারপরে কালকেও ইয়েকে একটা ইন্টারভিউ দিছে, যেটা পিটিআই কে, সেখানেও খুব স্ট্রংলি ইন্ডিয়াকে সতর্ক করতে দিয়েছে। এখন আমরা এই ধারাবাহিকতাকে আমরা দেখতে পারবো কিনা, কারণ ইন্ডিয়া প্রায়ই আমাদের দেশের সাম্প্রদায়িকতার কথা বলে আমাদের উপরে চাপ দেয় যে তোমাদের দেশে এটা করছে এটা করছে। ওদের দেশে আমি বলি যে ব্যক্তিগত পর্যায়ে বা আমাদের সাধারণের মধ্যে এটা নিয়ে কোনো সমস্যা আমরা দেখি না, কিন্তু আসলে কোনো রাষ্ট্র আমাদের আসলে কোনো দল দলীয় ভাবে বা দলীয় মুখপাত্র দিক দিয়ে আমরা কিন্তু সাম্প্রদায়িকের ব্যাপারে কোনো উস্কানি কিন্তু শুনি না আমাদের দেশে। কিন্তু ওদের দেশে কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে হয়। আমি উত্তরপ্রদেশের যে যোগী আছে, তারপরে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং ইভেন গত নির্বাচনে সরাসরি মোদী সাম্প্রদায়িক এইটা দিছে, যে বক্তব্য দিচ্ছে। সেইখানে আমাদের দেশ থেকে কেন প্রতিবাদ করা হয় না? আমাদের দেশ থেকে এটাকে আমরা দেখতে পারবো কিনা যে ওই দেশে সাম্প্রদায়িক কোনো বিষয় রেজ করলে আমাদের দেশ থেকে যেন এটা প্রতিবাদ করা হয়। এই ধারাবাহিকতা আমরা দেখতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে ভারত ছাড়া আমরা চলতে পারবো না, কি উত্তর আমরা চলতে পারবো, ভারত আমাদের বাদ দিয়ে চলতে পারবে। কিন্তু আমরা আসলে এই জায়গায় কি যাওয়া উচিত কিনা? আমাদের পরস্পরের বেনিফিট আসলে বাণিজ্য কেন হয়? একটা ছোট উদাহরণ দিই, আপনি পেঁয়াজ তো অন্য দেশ থেকে আনতে পারেন, কিন্তু পেঁয়াজ একটা পচনশীল পণ্য, এটা যদি আপনি ভারত থেকে আনেন সহজে সস্তায় আনতে পারেন, আবার ভারতেরও ওই পেঁয়াজটা বাংলাদেশে রপ্তানি হবে মনে করে চাষ করে। আপনি দেখবেন ভারতের প্রচুর পেঁয়াজ উৎপাদন হয় মধ্যপ্রদেশ, রাজস্থান, এই জায়গাগুলোতে আসছে। তো দেখবেন আমাদের এখানে যখন রপ্তানি বন্ধ হয়ে যায়, ওদের কৃষকরা প্রতিবাদ করে। তো আমার ব্যক্তিগত মতামত যেটা, আমরা চলতে পারবো, কিন্তু আমাদের আসলে দুই দেশের মধ্যে সম্পর্কটা আসলে আমরা দুই অ্যালাইন করে এই জায়গায় নিব, ব্যবসা মানে তো দুই পক্ষের লাভ, তো ওই জায়গাটা ইনশিওর করা ভালো। নাম্বার 2 হচ্ছে, একমত আমি আপনার সাথে, ও এই দেশে হিন্দুদের এই অবস্থা হচ্ছে নিয়ে কথা বলছে, ওখানে মাংস খাওয়ার জন্য, গরুর মাংস খাওয়ার জন্য মুসলিম পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটে। আমি প্রাথমিকভাবে মনে করি পারহ্যাপস ইটস নট দ্য টাইম, কিন্তু কোন একটা পর্যায়ে যদি দেখা যায় ভারত রেসপন্ড করছে না, আমি তো ঘটনাচক্রে ডাক্তারও, মানে ডাক্তারি করি না, মেডিসিনের ক্ষেত্রে আপনি দেখবেন রোগের জন্য ধাপে ধাপে আপনি ঔষধ দেন। তো ভারতের জন্য আপাতত যে ঔষধ দেওয়া হচ্ছে আমি ঠিক মনে করি, বাট ঔষধটা সামনে যদি কাজ না করে একটু টাফ বা একটু স্ট্রঙ্গার ওষুধ দিতে হতে পারে, তখন হয়তো আমরা এই কথাগুলো বলার চেষ্টা করতে পারি। ঠিক আছে, আমাদের সাথে দেখা যাচ্ছে ইন্ডিয়ার সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক আছে, বা অন্যান্য কান্ট্রিগুলোর সাথে আছে, কিন্তু যদি আমরা ধরি যে আমাদের সাথে মিয়ানমারের কিন্তু সামান্যতম যতটুকুই থাক একটা সীমানা আছে, বা তারা আমাদের নিকট প্রতিবেশী, কিন্তু 71 থেকে এই পর্যন্ত আমরা কি দেখছি কখন যে মিয়ানমারের সাথে আমরা কোনো এনগেজমেন্ট কিন্তু আমাদের নাই? এমনটা কেন হয়? এইটা থেকে উত্তরণ করতে পারলে কি আমরা রোহিঙ্গা সমাধান করতে পারতাম না, যদি আমাদের মধ্যে
একটা সম্পর্কটা থাকতো যে না আমি এখন এখানেও বলতে পারি যে আমরা অনেকেই বলতে পারবো না মিয়ানমারে ক্ষমতা আছে কি, এইটাও বলতে পারবো না, কিন্তু মিয়ানমারের মুদ্রা কি সেটাও বলতে পারবো না। এই যে আমাদের সাথে যে ব্যারিয়ার মানে অন্ধকার সৃষ্টি করা হচ্ছে মিয়ানমারের সাথে, এটা কি উত্তরণ করা যায় কিনা? এটা উত্তরণ করলে কি আমরা রোহিঙ্গা সমাধানের ক্ষেত্রে আরেকটু আগাতে পারবো। আচ্ছা আমি একটু বলি, মানে হয়তো রোহিঙ্গা সমস্যাটা সমান বা সমস্যাটা হতোই না যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকে। এটা ভুল না। একটা তত্ত্ব আছে এরকম, এটা চায়নার একটা রিটালিয়েশন বা প্রতিশোধ আপনি সোনাদিয়ার প্রজেক্ট বাতিল করার কারণে। ও তো ডিপ সি পোর্ট এখানে করতে চেয়েছিল, সে তার একটা ফুটপ্রিন্ট এখানে চেয়েছিল, সেটা যেহেতু দেন নাই, দেন দ্য রিটালিয়েটেড, এবং তাকে রাখাইন প্রভিন্স খালি করতে হবে কারণ সে সেখানে প্রচুর এক্সপোর্ট প্রসেসিং এরিয়া করবে, সে তার পাইপলাইন নিয়ে যাবে, সেই কারণে এটা করেছে। সুতরাং শেখ হাসিনা থাকলেই না থাকলেই হয়তো এই ক্রাইসিসটা হতো না। নাম্বার 2 হচ্ছে আমি আপনার সাথে এই জায়গায় দ্বিমত করি যে সবসময় একটা দেশের সাথে সম্পর্ক থাকলে যে একটা ক্রাইসিস আপনার ঘাড়ে এসে পড়বে, নট নেসেসারিলি পড়তেও পারে, কিন্তু লাভ যেটা হতো ওর সাথে যদি আপনার সম্পর্ক থাকতো, আপনার বিভিন্ন রকম টাইজ থাকতো ইকোনমিক, এখন ইয়াবা ছাড়া মনে হয় আমাদের আর কোনো সম্পর্ক নাই, তো ওই ওর বাইরে যদি আপনার ওর সাথে সম্পর্ক থাকতো, ওগুলো ঠিক ফর্মাল না মনে হয়, আচ্ছা খুব বেশি না, বড় অর্থনীতি ইয়াবার অর্থনীতি, তো যাই হোক ওটা যদি থাকতো তখন আপনি বেটার নেগোশিয়েট করতে পারতেন। আপনি এখন চায়নার মাধ্যমে গিয়ে নেগোশিয়েট করতে পারছেন। সো আমরা এই কাজটা করি না, সেটাই বললাম যে অনলি সেকেন্ড কান্ট্রি আরেকটা দেশ যার সাথে আমার বর্ডার আছে তার সাথে আমি কিছু করি, এবং গত কয়েক বছরে এগুলো আমরা একেবারেই ইগনোর করছি। এর আগে আমাদের যতটুকু ছিল গত কয়েক বছরে আইদার কখনো চায়নার কথা শুনে কখনো ইন্ডিয়ার কথা শুনে আমরা ইয়ে করছি। আমি লাস্ট কোয়েশ্চেন, দ্য ভেরি লাস্ট কোয়েশ্চেন, প্লিজ, আমি আসলে একটু অনেক বকবক করলাম, ভাই একটা টায়ার্ড হয়েছে। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। ওকে, আমি একটু চলে যাব যে আপনার ঘর আছে না বাসায়? আপনার বাসায় তো ঘর আছে, ঘর আছে না? আমাদের সবার বাসায় ঘর আছে। তো আমার ঘর থেকে আমার ঘরে যখন যাইতে যে আমার অন্য কারোর কাছ থেকে পারমিশন নিতে হয়, ব্যাপারটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কেমন লাগে? আমার খুব স্পেসিফিক কোশ্চেন অ্যাবাউট আঙ্গুরপোতা দহগ্রাম। আঙ্গুরপোতা দহগ্রামে কখনো গিয়েছেন কিনা জানি না, বাট দ্য থিং ইজ যে মাঝখানে একটা রাস্তা, এই পাশে বাংলাদেশ, এই পাশে বাংলাদেশ, এখন তো ফাইনালি এক্সাইট হয়েছে, তো এটা ভাড়া দেওয়া হয়েছে এখানটায়। আমি সরি, আমি এই ব্যাপারটা খুব কনফার্ম জানতাম না, আমি আপনাদের এবং জানতেই পারি। এটা ভাড়া দেওয়া হয়েছে, বাংলাদেশকে ইজারা দেওয়া হয়েছে, কিন্তু তাদের কনস্টিটিউশনে রাটিফাই করেছিল, এটা রাটিফাইটা ইফেক্টিভ হয়নি। আমি গত পরশুদিন এই বিষয়টা নিয়ে লিখেছি যে রাটিফাই করার কথা ছিল, বাট রাটিফাইটা করে আমাদেরকে দেয়নি। পারুইয়ারহাট সীমান্ত নামের একটা জায়গা আমাদের ছিটমহল দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি, বাট আমাদের ইজারা দিয়েছে, কিন্তু তারা তো একটা পার্মানেন্ট আছে। দ্যাটস ফাইন, আমরা এটা নিয়ে সম্পর্ক শুরু করি। হ্যাঁ, সো এই জিনিসটা আমাদের ছিটমহল ইস্যুগুলো আমরা কত দ্রুত সমাধান পাবো, এটা আমার একটা কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন, এখানে বাংলা ভাই আছেন, উনি আমাকে আরো ভালো জিনিসটাকে একটু এক্সপ্লেইন করতে পারবেন। আমাদের যে কালচারাল দালাল ভিত্তি বা লেজুর ভিত্তি তৈরি হয়েছে, যে আমাদের টোটাল কালচারটাকে একদম মানে টোটাল ইন্ডিয়ান কালচারেই পরিণত করে ফেলতে হবে বা ওটাই সবচেয়ে ভালো, এই যে ট্রেন্ডটা চালু হয়েছে, এটা থেকে আমরা কিভাবে মুক্তি পেয়ে আমরা আমাদের বাংলাদেশি কালচারে ফিরে বাংলাদেশি হতে পারবো? আমি ঠিক বলে ব্যাপারটা জানতাম না, আমরা কিভাবে সমাধান আমরা সরগোল করবো। আমরা দেখছি যে আমরা চেঁচামেচি করলে সরকার চেঁচামেচি করে এবং কাজ হয়। আর দালাল হওয়া তো কি অপরাধ? মানে কেউ যদি মনে করে আমি ভারতের দালাল হবো, আমরা তাকে এথিক্যালি একটু আসি, ইটস নট এ ক্রিমিনাল অফেন্স। কেউ দালাল হতে চাইতেই পারে, সে ভারতের দালাল হয়ে ভারতের কালচারে আমাদেরকে কনভার্ট করার চেষ্টা করতে পারে, এই রাইট তার আছে। আমি মনে করি কালচারকে আসলে কি করতে হয়, কালচারকে পাল্টা কালচার দিয়ে ফাইট করতে হয়। আমরা আসলে এতদিন পারি নাই কেন? কারণ আমাদের কালচার কতগুলো প্রবলেম আছে, ওর মধ্যে কতগুলো পৌরহিত্য আছে। আপনি ধরুন এখানে বাংলার কথা বলছেন, বাংলা আছেন, আপনি যখন একটা কাজ করা শুরু করতে চান, আপনি চান এন্ডোর্সমেন্ট, তো ওই তো মূল পুরোহিত তারা। তো আপনি যখন একটা কাজ করেন, আপনার মধ্যে আস্তে আস্তে দোষ কিন্তু আমাদেরও আছে। আপনার মধ্যে মনে হয় আমি ওর একটু পিঠ চাপড়ানো পেতে চাই, আমি ওর একটু প্রশংসা চাই, সে আমাকে একটু লেখুক, ভারতে আমার একটা ফিল্ম দেখানো হোক, আমি একটু ওখানে অভিনয় করতে পারি। সো এই জিনিসগুলো আসলে আমাদের মধ্যেই ছিল। পাল্টা কি? এক্স্যাক্টলি, আমি এখন এটা বলছি, আমরা ইনক্রিজিংলি আমাদের এখন এই চেষ্টা করা উচিত, এবং দিস ইজ দ্য হাই টাইম। কারণ বাংলাদেশে এইরকম জাতীয়তাবাদী মানসিকতা ইতিহাসে বহুদিন ছিল না। আমাদের এখন প্রত্যেকটা ফ্রন্টে এই ফাইটটা করা এবং অল্টারনেটিভ কালচার তৈরি করা। কেউ ভারতের দালাল হতে চাইলে হোক, আমরা বাংলাদেশের দালাল হতে চাই, আমরা সেই চেষ্টাটা করি। এবং
আপনি যদি তার মানের সাথে কম্পেয়ার করার মতো মান দিতে না পারেন, গায়ের জোরে আসলে কোনো কিছু করে হবে না। সো আমাদের যোগ্য হয়ে উঠতে হবে এবং তাদের সাথে ফাইট করতে পারার মতো কালচারাল কোয়ালিটি তৈরি করতে হবে। আদারওয়াইজ থ্যাংক ইউ।